এইটা হচ্ছে মূলত। পায়ের মান জানিস তো তুই? না জানিস না। পায়ের মান পড়বি, পরের জাপটাই পড়বি যখন বৃত্তে পাবি, বৃত্তের পরিসীমা যখন করবি তুই, পরিসীমা বা ক্ষেত্রফল, তখন পাবি পায়ের মান হচ্ছে অ্যাপ্রক্স 22/7। অ্যাকচুয়ালি 22/7 না, কিন্তু কাছাকাছি, হ্যাঁ কাছাকাছি। তুই তো 22/7 ধরতে পারিস না, কারণ পি আর কিউ আকারে লেখা গেলেই কিন্তু সে হয়ে যাবে মূলদ সংখ্যা। পি আর কিউ আকারে, যেখানে কিউ এর মান কিন্তু 0 হবে না। 0 দিয়ে কোনো সংখ্যা ভাগ দেওয়া যায় না। নিচে 0, উপরে 3 দিয়ে ভাগ করতে পারবি না তুই, এটা সম্ভব না, পসিবল না। কেমন 0 3 অক্ষে 0 হয়ে যাচ্ছে, কিন্তু কথাটা বুঝছিস? আবার দেখ তুই, তাহলে অ্যাকচুয়ালি যদি এর সঠিক সংজ্ঞা দিতে হয়, দেখি একটা ভিডিও চাচ্ছিলাম, ওটা দেখে নিস, সঠিক সংজ্ঞাটা দিয়ে দিস, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি অমূলদ বলতে, মূলদ বলতে সব সংখ্যাই তো প্রায় মূলদ হয়ে যাচ্ছে। অমূলদ কোনটা? √3, √5। তুই এর নিচে কিন্তু 1 বা 2 দিতে পারিস না, দিলে ওইটাই আসছে। তুই একটা, তোকে রুটের যখন তুই √3 ভাঙাইতে নিবি, তুলতে নিবি, তখন কিন্তু রিপিট আসবে না। মানে মনে কর √3 করতে নিচ্ছিস, সবকিছুর নিচেই 1 থাকে। হ্যাঁ থাকে তো। 1.732 এখানে 1 দিতে পারছিস না বলছি, কারণ 1.732। আচ্ছা, এরপরে কিন্তু তোর সংখ্যাগুলো যা আসবে, কোনো এই সংখ্যাটা আর ঘুরে পাবি না তুই। তার মানে কি, এটা ইনফিনিট হয়ে যাচ্ছে, দেখ তুই, অসীম। তো অসীম সংখ্যাকে কোনো সময় তো ভাগ করা যায় না। মনে কর 1 পয়েন্ট, যেমন তোর একটা এখানে আরেকটা বলছে, দেখ এই যে এইখানে একটা অঙ্ক বলছে, এই যে এই দুইটা কি, এই দুইটা তো মূলত, যেহেতু আকারে লিখতে পারছিস, এর মধ্যে বলছে মূলত সংখ্যা বের কর, এর মধ্যে, তার মানে সরি অমূলত। তো অমূলত কি হবে? নিশ্চয়ই এরকম আকারে লিখতে পারবো না। তাহলে 1/7কে তুই ভাঙাইতে নিস, তাহলে কিন্তু তোর কি আসবে জানিস তো, মানটা 7 অক্ষে 7। মানে তুই ভাগ করবি, নিজে নিজে ভাগ করবি 1 পয়েন্ট। আচ্ছা একটা ভাগ তোকে, আচ্ছা করিয়ে দেখা একটা ভাগ না। মনে কর 7কে দিয়ে ভাগ করতেছি, দশমিক দিয়ে 0, 7 অক্ষে 7, 3, দশমিকের জন্য 0 পাবো, সারাক্ষণ পাই যাবো কিনা বল? 7 দিয়ে 4 7 28, 29, দশমিকের জন্য 0 পাবো, 7 2 14, 14 আর 6 কত থাকলো 20, 7 দিয়ে 7 8 56, 4 40, এবার 7 দিয়ে কি 5 7 35, 6 7 5 7 35। এইবার তুই 5 নামাইলি, এবার দশমিকের জন্য তুই আবার 0 পাবি, তুই দেখ 7 7 49, থাকলো কত 1, আবার সেই 1/7 আসলো কিনা। তার মানে এটা রিপিট আসতেছে কিনা, তোর এই সংখ্যাটা রিপিট হয়ে গেল কিনা। 1 4 2 8 5 7, আবার 1 4 2 8 5 7 রিপিট হইলো, তার মানেই এ হচ্ছে মূলত, এও তাই রিপিট হবে। এগুলো কি বলে বলতো? এই ধরনের সংখ্যাটাকে কি বলে? আবৃত্ত সংখ্যা বলে। আবার আবৃত্ত সংখ্যাকে যদি ভাঙাস, তাহলে কিন্তু ঘুরে ফিরে তোর এইটাই চলে আসবে আবার। সেটা ঘোরানোর নিয়ম কি? সেটার ঘোরানোর নিয়মও জানতে হবে, কিন্তু সেটা ঘোরানো হচ্ছে সম্পূর্ণ সংখ্যা নিরূপণ রূপ। মানে তুই তো এইটা ধরলি না, তুই থাকা দিতে পারলি কিন্তু, যে আমার রিপিট আসতেছে বলে এই ফার্স্ট আর লাস্ট একটা বিন্দু দিয়ে দিলি, এটাকে আবৃত্ত বলতেছে। নিয়ম হচ্ছে সম্পূর্ণ সংখ্যাটা লিখলি, এই 1 4 2 8 5 7 লিখলি, বিয়োগ অনাবৃত্ত সংখ্যা, অনাবৃত্ত নাই এখানে, যদি সামনে কিছু থাকতো তাহলে হইতো। এত অব্দি তো একদম আবৃত্ত, এটা আবৃত্ত বলছে, তাহলে 0। আর বলছে আবৃত্ত সংখ্যার সমান সংখ্যক নয়। তো কয়টা আবৃত্ত সংখ্যা আছে? 3 3 6টা, তাহলে 6টা 9 বসাবি, 1 2 3 4 5 6। আর অনাবৃত্ত থাকতে হবে, তার আগে দশমিক থাকতে হবে, অর্থাৎ ধর এরকম 2.7, এরকম এই অনাবৃত্ত তার আগে সংখ্যাটা থাকতো, তাহলে তুই লিখতে পারতিস। তার সংখ্যা সমান শূন্য বসতো, সেখানে শূন্যর প্রশ্ন নেই। এই সংখ্যাটা যখন তুই কাটতে শুরু করবি, দেখ 7 5 12, 12 12 আর 8 20, 20 আর 6 26, 27। এটাকে যদি তুই যোগ করিস তাহলে হবে 27। কেন যোগ করতেছি? ভাগের নিয়ম বলতেছি। আর এখানে প্রত্যেককে 9 দিয়ে আসছে, মানে ভাগ যাবে। 9কে দিয়ে 9 11 99, ভাগ করতে 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 এইটাই পৌঁছাবি তুই এবার।
তার মানে আলটিমেটলি, কিন্তু আমার তো এরকম নামাইতে পারতেছি না আমি, তাহলে আমি নামাইতে কি হবে আমাকে বল তুই। তাহলে আমাকে নামাইতে গেলে নামাইতে হচ্ছে, দেখ খেয়াল করে তুই, আমাকে নামাইতে হবে হচ্ছে এর কাছাকাছি। তার মানে কি, তুই যখনই এইটা মান নিলি না, এটা খেয়াল করে দেখ, এই যে 1/7, একটাকে তুই করবি, কিন্তু একটা তোকে সময় নিবে, কিছু করার নাই, কারণ তুই এইটাকে একটু ভাগ করতে নিবি, অত অত সময় নিবি না তুই। 0.14 7 দিয়ে দিস কিন্তু মতো, 7 অক্ষে 7, 7 অক্ষে 7 3 ছিল, 4 7 28 হচ্ছিল, তারপরে 7 2 14, এটা ঠিক বলছিস, 7 2 14, 14 আর 6 14 আর 6 20, 7 8 56, এই এত অব্দি লিখলি তুই। তুই বুঝে গেলি যে আমার এটা। আচ্ছা, 2/7 কি? 2/7টা কি 1/7 ডবল কিনা বল আমাকে, একে 2 দিয়ে গুণ করিস, ডবল কিনা বল। তার মানে 1/7 যদি মান এরকম কাছাকাছি হয়, তাহলে 2/7 মান কত হবে? তোকে কিন্তু একটু অত অব্দি যাবি, যাওয়া তো দেখালাম তোকে, তাকে ডবল করে দিবি, এইটার মানটাকে দ্বিগুণ করলে হচ্ছে কিনা। তুই তো জানলি একটু আগে যে এইটাকে 2 দিয়ে গুণ করলে যাচ্ছে, তাহলে 2 দিয়ে গুণ দে, 14 2 28, 28 2 56, ঠিক আছে। তারপরে তো জানিস কত অব্দি আসতো, আমি অত অব্দি লিখলাম না। তুই এর মাঝামাঝি মান মধ্যে, তার মানে তুই লিখবি কি, অ্যান্সার যখন লিখবি তুই কিভাবে লিখবি বলছি, 0.14, এর থেকে বেশি লিখবি। খেয়াল কর, 0.14 এর থেকে বেশি কত বল? 5। এইখানে 1 2 3 এরকম করে দিয়ে দে, 3 4 5 6 ডট 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 অসীম। তুই রিপিট আনলি না কিন্তু সংখ্যাটাকে, এর বড় এক ধাপ টাঙাই দে, 0.16 দিয়ে দে, 1 2 3, অনেক হয়, তোকে 2টা বলছে, কেউ 1.7, আমার 0.8 এর থেকে যাতে বড় না যাই, আর এটার থেকে যাতে কম না হয়, 2টার মধ্যে বলছে, যা খুশি টাঙাইতে পারিস তুই, হলো। কিন্তু তোকে যদি বলতো এই 2টার মধ্যে অমূলদ না বলে, যদি বল 4টা মূলদ সংখ্যা লাগ, তখন তুই কি করতিস? যদি বলতো 4টা মূলদ সংখ্যা লাগ, তখন তুই কি করতিস? বল 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 দেখি, পাইস নাকি এইবার? অমূলদ সংখ্যা, সরি মূলদ সংখ্যা, এটা তো অমূলদ বলছে, অমূলদ সিস্টেম জানছিস। তোকে বললো এর মধ্যে 4টি মূলদ বলবি, তাহলে মূলদ হলে তো তখন বুঝতে পারছিস তুই, এরকম আকারে লিখতে পারবি, তখন কি করবি তুই? তখন তুই কি করবি বলতো, এখানে পার্থক্যটাকে দেখবি, কত পার্থক্য, 4টা বলছে যেহেতু, মধ্যে 4টি বলছে, তুই 5 দিয়ে গুণ করে দিবি বোথ সাইডকে, মানে 1/7 আসে যে, আর 2/7 যে আসে, একেও 5 দিয়ে গুণ কর, একেও 5 দিয়ে গুণ কর, তুই মানটা ঠিক রাখছিস কিনা, ঠিক রাখলি কিনা মানটা দেখ, একেও 5 দিয়ে গুণ করলি, কাটাকাটি করলো 30, তাহলে উপরে হলো কত, 5 অক্ষে 5, নিচে হলো 35, আর এইটা কত হলো, 5 2 10, 5 7 35, 5-এর ডিফারেন্স দাঁড়ালো। তাহলে এইবার তার উপরে একটু লেখ 6/35, একে কাটলে তো আবার ঘুরে ফিরে এইটাই হয়ে যাচ্ছে, 6/35, তারপরে লেখ 7/35, তারপরে লেখ 8/35, তারপরে লেখ 9/35, বুঝছিস না? বুঝিস নাই? অমূলদ শিখলি, পট করে মূলদ দিল, মূলদ তো আরো সোজা, ডিফারেন্সটা তুই বেশি করে টাঙাই নিলি, 5-এর ডিফারেন্স টাঙাই দিবি, ঠিক আছে। তাহলে মূলদ অমূলদ সম্পর্কে এইটাই। আর অমূলদ সংজ্ঞা যদি তুই সঠিক বলিস, তাহলে অবিভাজ্য, মানে ভাগ যাবে না, মুদ্রা কথা যেটা, ভাগ যাবে না, ভাগ যাবে না, ঠিক আছে, ভাগ তো যাবে না, বুঝছি। তারপর এইটাকেই বলে হচ্ছে নন টার্মিনেটিং, টার্মিনেট মানে ভাগ যাওয়াকে বুঝা, বুঝছিস, নন টার্মিনেটিং হলো। আর নন আরেকটা হয় কি বলতো, ওই যে দশমিক যে রিপিট আসবে না যে, তার জন্য বলছে নন রিপিটিং। বাংলা কি বলবি তাহলে রেখে, দশমিকের পর একই বিন্দুর পুনরাবৃত্তি ঘটবে না, দশমিকের পর একই সংখ্যা আর আসবে না, যেটা মূলদ সংখ্যার ক্ষেত্রে আসতেছে। কিন্তু একটা প্রমাণ দেখালাম কিনা তোকে একটু, দেখ 1 4 2 8 7 5 আবার ঘুরে আসতেছিল কিনা বল, ক্লিয়ার? নন টার্মিনেটিং আর নন রিপিটিং কথাটা, ভাগও যাবে না, দশমিক বিন্দু পুনরায় ঘুরেও আসবে না।
ঠিক আছে, অর্থাৎ একে তার জন্য নিচে 1 দিতে পারিস না। √3 ক্ষেত্রে দিয়ে দিলে √3 কে উঠানোর জন্য, কিন্তু √3 মান কখনোই এরকম ইনফিনিট থেকে যাবে। গেল। এবার চলে আয়, এটাও দেখাচ্ছি, এটা আবার রিপিট দিলাম। এই দেখ, তোকে বলছিল, দেখ এখানে বলছে, দেখ এই সমীকরণের লেখ হচ্ছে যে এক্স অক্ষের সমীকরণ বা এক্স অক্ষের সমান্তরাল। তো সমান্তরাল হওয়া মানে কি, ওয়াই এর মান যদি তুই 0 লিখে ফেলাইস তাহলে তো হবে। দেখ ওয়াই এর মান এই যে তোকে লিখছে ay প্লাস বি ইকুয়াল টু 0। না, যদি তোর ওয়াই এর মানটা না যাইতে পারিস, এটা তোর এক্স অক্ষ, তুই ওয়াই উপরে যাইতে পারছিস না, তাহলে সব এক্স গুলো এখানেই রয়ে যাচ্ছে। তাহলে ওয়াই এর মান যদি 0 হয়, তাহলে এক্স মান এই এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে কিনা, এর সমান সমান যাচ্ছে কিনা। তাহলে ওয়াই এর মান 0 হলে উত্তরটা হচ্ছে ওয়াই এর মান 0 হলেই তাই হবে। তাহলে ওয়াই এর মান 0 লিখে দে, প্লাস বি লেখ সমান সমান 0 লেখ। তাহলে বি সমান সমান কি হলো, এ 0 তো 0 হয়ে যাচ্ছে। দেখ ওয়াই এর মান 0 হলে পারি, তাহলে বি সমান সমান কি হলো 0। তাহলে এটা উত্তর হয়ে গেল। ক্লিয়ার না? ক্লিয়ার না? মানে সমান্তরাল ব্যাপারটা যে বলছে। আচ্ছা দেখ, এ কিউ প্লাস বি কিউবের সূত্র তুই জানিস, মুখস্থ বিদ্যা আছে তোর, লিখে নিবি। এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি? এ কিউ প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখে পরে মাইনাস এবি করে দে, একই কথা তোর আগে পিছে। আর তুই দেখ এইটাকে যদি একটু ভাঙাইতিস তাহলে কি হতো তুই বল আমাকে। এইটাকে যদি লসাগু করতিস বিয়ে, এর লসাগু কিন্তু এ বি বা বি হইতো, আর এইটা এরকম হয়ে যাইতো। লসাগু করে দেখবি, এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাবে। এটা পারবি না লসাগু করতে? সমান সমান 1 পারবি না? পারবি না? এটার এ বি 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 ভাগ, তো এ দিয়ে একে গুণ, তাহলে কি হলো তোর এ বি অক্ষে এ বি কিছু না মানে 1 আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা এখানে ঢুকাই দে, তাহলে হলো কি এ প্লাস বির সাথে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কি পাইলি তুই? এ বি পাইলি না? এ বি আর মাইনাস এ বি বিয়োগ করলে কত হচ্ছে আমাকে তুই বল। এ প্লাস বি, এ বির সাথে এ বি বিয়োগ করলে কি হচ্ছে, এইটুকুর বদলে তুই এ বি বসাই দিবি, তাহলে এ বির সাথে এ বি বিয়োগ করলে কি হয়? তো জিরোর সাথে কোনো জিনিসের গুণ করা মানে জিরো, জিরো আনসার, ডি ইকুয়াল টু 0। ঠিক আছে, মানে বলছে এ হবে না, বি হবে না, সি হবে, ডি হবে। তারপরে দেখ এইটা একটু কঠিন, এই 8টা তোদের আমি এরকম আসবে, এটা একটু যদি কঠিন তো এটা একটু ছেড়ে দিয়ে করলাম, মানে এটাকে স্কিপ করে পরে এটা করাই। এই দেখ, যখনই তুই ধার্য মূল্য যে দেখবি না, এখানে যা লেখা থাকবে তাই ধরবি 100। এখানে ধার্য মূল্য এখন আছে, ধার্য মূল্য 100। যদি বিক্রয় মূল্য থাকতো, বিক্রয় মূল্য 100। ক্লিয়ার তো? হ্যাঁ করাইছি, তাহলে হয়ে গেল। ওই যে 100 মানে কেউ যদি 80 টাকার জিনিস কিনে একটু 100 হ্যাঁ, টাকা হয়ে গেল। 20% ডিসকাউন্ট। ঠিক আছে, আর এইটা কি বলছে দেখ, অনুভূমিক আর উলম্ব অক্ষরেখা বরাবর আয়ত লেখো। এই যে দেখ সব আয়ত লেখো, আমি ছবি আনছি তোর মধ্যে একটা, এগুলোর মধ্যবিন্দু কারণ দিচ্ছি, কারণ জানা দরকার। কিন্তু যেহেতু 1 নম্বরের প্রশ্ন, শর্টকাট কি ভাববি, এইখানে লিখে আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি গুলো, ফ্রিকোয়েন্সি মানে পরিসংখ্যা। তোকে কিন্তু বলছে দেখ এই যে শ্রেণী সীমানা ও বলছে শ্রেণী সীমানা ও পরিসংখ্যা কিভাবে লেখা হয়, নেওয়া হয় মানে কিভাবে লেখা হয়। তাহলে শ্রেণী সীমানা এইটাকে বলে হচ্ছে শ্রেণী সীমানা, মানে এক্স অক্ষ বরাবর। এই যে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 10 এর ডিফারেন্স দেখ, শ্রেণী সীমানা। তাহলে শ্রেণী সীমানা কোথায় লেখা হচ্ছে? হরিজন্টাল সাইড, বাংলায় বলে কি? অনুভূমিক। বাংলায় বলে হরিজন্টাল সাইডকে অনুভূমিক, মানে ভূমি বরাবর। শ্রেণীটাকে লিখছিস তুই, দেখ 10, 20, 30, 40 শ্রেণীটা যে লিখছিস তুই ভূমি বরাবর, তার জন্য বলছে অনুভূমিক। আর এইটা কি বললাম, পরিসংখ্যা। এইটা অনুভূমিক, আর এইটা হচ্ছে তোর, এইটা তোর হচ্ছে যেটা এই যে এইভাবে যে এটা হচ্ছে পরিসংখ্যা, পরিসংখ্যা। তাহলে বুঝছিস যে, তাই বলছে যে কিভাবে এই আয়তলেখাটা কিভাবে লেখা যায়। এইদিকে আমরা শ্রেণী সীমানাগুলো লিখি, আর এইদিকে আমরা পরিসংখ্যাগুলো লিখি। ক্লিয়ার না? ক্লিয়ার না? এইদিকে আমরা ক্লাস লিমিট যাকে বলে, বাংলায় ইংরেজি বলে ক্লাস লিমিট, আর একে বলে হচ্ছে শ্রেণী সীমানা। এটা লিখে এইভাবে, আর ফ্রিকোয়েন্সিটা লিখে এই দিকে উপর দিকে। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে পরিসংখ্যা। তাহলে কি হচ্ছে, অনুভূমিক উলম্ব রেখা বরাবর হয়ে গেল, এক কথায় উত্তর। আচ্ছা এইটা দেখ বলছে কি, একে এক্স দ্বারা এক্স প্লাস 2 দ্বারা বিভাজ্য হলে কে এর মান কত হবে। তাহলে কোনো জিনিসকে কোনো ভাগের নিয়মটা শিখছিস, ভাগ কি করে ভাগটা দুই ভাবে করতে পারিস। দেখ একটা তো এইভাবে সরাসরি তুই করে দিতে পারিস, এরকম
এটা কিন্তু সময় সাপেক্ষ একটু হয়ে যাচ্ছে, কিন্তু এইটা তোকে কেন শিখতে হবে তোকে বলি, কারণটা বলি। তোকে বলছে এইটা বিভাজন ভাগ যাবে। আচ্ছা ভাগ যাবে কিন্তু ইকুয়াল 0 হয়ে যায়, মানে তুই যদি এইটাকে দেখ খেয়াল করে x³ প্লাস 6x² প্লাস 4x প্লাস কে যদি তুই x+2 দ্বারা ভাগ দিতিস তাহলে ইকুয়াল কিন্তু 0 হয়ে যাইতো কিনা আমাকে বল। একটা তো এইটা শর্টকাটটা বসানোর আগে ভাগটা শেখা উচিত, কিভাবে ভাগ আসছে। তুই ভাববি প্রথমটা মিলাবো, আমি প্রথমটাকে মিলাবো, দ্বিতীয় কি আসতে আসুক। তাহলে আমার এখানে 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 কত আছে x, আমরা যেভাবে ভাগ দিই সেভাবে করবো, কিন্তু এখানে x³ আনবো, তাহলে কত দিয়ে গুণ করবো বল, তুই x² দিয়ে গুণ করবো। গুণের সময় পাওয়ার যোগ হয়, x² সাথে x গুণের কত হচ্ছে x³, ব্যাস নামাই দিলে x³। আর এখানে কত হচ্ছে 2x² অক্ষায়, হ্যাঁ 2x²। এবার আমরা কি জানি ভাগের সময় তো আপসাপ বিয়োগ করি কিনা, আমরা ভাগ করি, তাহলে আপসাপ বিয়োগ করবো, বিয়োগ। এখন এই চিহ্নটাই ধরি আমরা কিন্তু কাজ করি, সাধারণ ভাগের ক্ষেত্রে তাই করিস কিন্তু তুই। তাহলে এইটা তো তোর প্লাস মাইনাস কাটা গেল। এবার 6x² করে 2x² বাদ দিলে কি হলো 4x², তাই কিনা আমাকে বল, প্লাস 4x। আবার তুই কি মিলাবি, এবার এটাকে মুছে দে, এটা তো তোকে বোঝানোর জন্য বলছি, এইটাই তো এখানে লিখবো, কারণ ঠিক আছে কিনা। আচ্ছা এইবার দেখ তুই, আমি যখন এবার কি মিলাবো আমি বল, প্রথমটা শুধু প্রথমটা ধরবি 4x², তাহলে এখানে কত দিয়ে গুণ করবো বুঝিস তুই, 4x দিয়ে। এখানে কি দিয়ে গুণ করবো আমি 4x, তাহলে 4x এর সাথে x গুণ করলে তো 4x² প্লাস 4 দুগুণ, আমি প্রথমটা দেখে যাবো কেমন। আবার সেম কেস, বিয়োগ, তো এইটা তো কাটা গেল জানিস। তাহলে এইবার কিন্তু তো দেখ -8x থেকেই কিন্তু +4x বাদ যাচ্ছে, তাহলে কত হচ্ছে বুঝে গেছিস, -4x, ঠিক আছে, প্লাস কে। এইবার কি -4x ভাববো, তাহলে -4 দিয়ে গুণ করবো কিনা আমাকে বল, আমি তো প্রথমটা দেখবো শুধু মিলাবো। -4 দিয়ে গুণ করলে কত হচ্ছে কি, আচ্ছা মিলে গেলে 0 হওয়া উচিত, তাহলে এইটা সমান সমান কি লিখতে পারি, -4x প্লাসে মাইনাসে 4 দুগুণ 8, কথা বুঝলি না, এর নিচে নামাইতিস কিনা, তুই এর নিচে নামাইতিস কিনা, নামাই 0 হয়ে যাইতো কিনা। হ্যাঁ করি, তুই তো ফোন আনিস না, আমার তো একটা ভিডিও চলতেছে, চালাচ্ছি, কিছু করার নেই। আচ্ছা নিচে নামাই করতে পারতিস, নিচে নামাই করলেও একই কেস, দেখ এখানে নামাই করলে কি হচ্ছে, ওই পাশে গেলে পরে কাটাকাটি হয়ে যেত, তাহলে কে সমান সমান কত হচ্ছে -8। আর যদি তুই ভাবতিস না আমি ওইভাবে না করে এইভাবে করি, আমি কই গেল, এই নিচে নামাই করি, তাহলে তুই কি লিখতিস নিচে নামাই করলে বল, নিচে নামাই করলে কি করতিস তুই নিশ্চয়ই এটা করতিস, এটা যা আছে তাই, -4 দিয়ে -4x তাই লিখতিস কিনা, আর -4 দিয়ে প্লাসে মাইনাসে -4 দুগুণ 8, তাহলে কে এর জায়গায় কি হলে তোর মিলতো, -8 হলে মিলে যেত 0, কে এর জায়গায় যদি -8 থাকতো উত্তর, তার জন্য সমান সমান দিয়ে লিখলে তোর মাইন্ড স্যাটিসফ্যাকশন বেশি, তার জন্য এইটা সমান সমান দিয়ে দিবি, কে সমান সমান আপসার -8, যেটা -8 দেওয়া আছে কেমন। দ্বিতীয় এইটা সূত্র জাস্ট মনে রাখবি, কি বলতো, এখন আপাতত এটা মনে রাখবি, শ্রেণীর মধ্যবিন্দু, মানে এইটা শ্রেণীর মধ্যবিন্দু সূত্রটা, ফর্মুলাগুলো লিখিস কিন্তু, মাইনাস কি করবি শ্রেণী দৈর্ঘ্য ডিভাইডেড বাই 2, শ্রেণী দৈর্ঘ্য ডিভাইডেড বাই 2, তাহলে মান বসা যায়, শ্রেণী মধ্যবিন্দু কত 10 বসাইলি, মাইনাস শ্রেণী দৈর্ঘ্যের মান কত 6, 6 এর সাথে নিচে কি আছে 2, তাহলে ভাগ হলে কত হচ্ছে 3, 10 - 3 মানে ইকুয়াল 7, তাহলে নিম্ন সীমানা বলে। হ্যাঁ আবার যদি তোকে উচ্চ সীমানা চাইতো, চাইতো যদি এটা নিম্ন সীমানা সূত্র, কিন্তু এটা হচ্ছে নিম্ন সীমানা সূত্র, যদি উচ্চ সীমানা চাই জাস্ট প্লাস দিয়ে দিবি, ক্লিয়ার। উচ্চ বললে তো মানটা বাড়তো জানিস, নিম্ন কম থেকে। আচ্ছা এইটা তো তোর বহুবার বুঝাইছি, রম্বসে এইভাবে রম্বসটা আঁকবি যাতে 90 ডিগ্রি তোর এখানে খেয়াল থাকে, আর 90 ডিগ্রি খেয়াল যেই তোর চলে আসবে মনের মধ্যে, তখনই তোকে ভাববি যে আমার রম্বসের আয়তখারের ক্ষেত্র, এইটা আমি দেখছি হাফ D1 D2, ডি মান কি যেখানে রম্বসের কর্ণ, আর রম্বসের ক্ষেত্রফল কি হাফ ভূমি ইন্টু উচ্চতা মানে কর্ণদ্বয়ের গুণফল, এই যে D1 D2 লিখছি। আচ্ছা তোর কি করে মনে পড়ে যাবে বল, এটা দেখ কেন আমি এইভাবে আঁকতে বলছি, তুই আয়তকারের ক্ষেত্রফল বল আমাকে,
বল আয়তকারের ক্ষেত্রফলটা বল। হ্যাঁ বল, যে কোনো জিনিসের ক্ষেত্রফলই হচ্ছে দৈর্ঘ্য ইন্টু কি, প্রস্থকের লম্ব বলবি, তাহলে বুঝতে সুবিধা হবে যে সঠিক উচ্চতাটা হচ্ছে লম্ব 90 ডিগ্রি। তাহলে দেখ এইটা হচ্ছে, যদি তুই এখান থেকে একটা রেখা কল্পনা করতিস, এখান থেকে একটা রেখা কল্পনা করতিস, আর এই রেখা বরাবর যদি জুড়ে দিতিস তুই, এই রেখা বরাবর যদি জুড়ে দিতিস, এই রেখা বরাবর যদি জুড়ে দিতিস তুই, তাহলে একটা আয়তকারের ছবি আসতো কিনা বল। আমার তো হাতে লেখা ব্যাকা হচ্ছে বলে বুঝতেছিস তুই। এই যে তোর হচ্ছে দৈর্ঘ্য, এই যে তোর প্রস্থ, যাই ধর এটা তোর তো গুণ হইতো না। তাহলে এখানে দৈর্ঘ্য কত, একটা কর্ণ, প্রস্থ কত, একটা কর্ণ, দেখ খেয়াল করে, তোর মনে পড়ে যায় যাতে। দৈর্ঘ্য একটা কর্ণ, প্রস্থ একটা কর্ণ, কিন্তু আমি তো সব নিব না, সেটা তো আয়তকারের হয়ে যাচ্ছে, এইটা বাদ হয়ে যাচ্ছে, এইটা বাদ হয়ে যাচ্ছে, এইটা বাদ হয়ে যাবে, এইটা বাদ হয়ে যাবে, ভালো মতো আঁকলে পরে এইটার যা হবে এইটার তো হবে, এইটার যা হবে এইটা। তাহলে বুঝে গেছিস কেন আমি অর্ধেক করলাম, মনে পড়লো যে হাফ কেন কর্ণদ্বয়ের গুণফল করলাম, যাতে তোর আটের মধ্যে খেয়াল মনে পড়ে যায়। আচ্ছা রম্বসের কর্ণদ্বয়, আয়তকারের অর্ধেক, আয়তকারের অর্ধেক, কিন্তু আমার কর্ণ এখানে বাহু। ক্লিয়ার না, ক্লিয়ার না ছবির দ্বারা। তাহলে এখান থেকে করে দিচ্ছি। আচ্ছা এবার দেখ এখানে কি লিখছে, তোকে বলছিল দেখ অঙ্কটা পরে দেখ, রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের 3 গুণ, তাহলে একটাকে যদি এক্স ধরিস তাহলে নিশ্চয়ই একটা 3x ধরতে হবে। তাই যে হাফ এক্স ইন্টু 3x, এখানে লিখেও দিলাম পাশে, তোকে ধরি ছোট কর্ণ এক্স সমান সমান 90, এটি পরে দেখবি কিন্তু, হ্যাঁ এটাই পরে তো পাঠাবো, আবার ডিভিশন দেখে নিবি 96। তাহলে দেখ এইখান থেকে কি হচ্ছে, তোর এই গুণটা নিচে ভাগ হয়, আর এই ভাগটা উপরে যে গুণ হয়, এই 3 দিয়ে কাটলাম, 3 দুগুণ 6, 3 তিরিক কানা 32, 32 গুণ কত হচ্ছে 64, এক্স স্কোয়ার সমান সমান 64, তাহলে এক্স সমান সমান 8, বর্গমূল করলি তুই। ক্লিয়ার না, ক্লিয়ার না? আচ্ছা যে 8 পাই গেলি, এবার তুই কার মান পাই গেলি, এক্স এর মান তো পাই গেলি তুই। এবার তোকে কি চাইছে, বড় কর্ণটির দৈর্ঘ্য। আর এটা কেন ক্ষেত্রফল, দেখ তোকে ক্ষেত্রফল সমান সমান বলছে কিন্তু 96, অর্থাৎ আমি সব অঙ্কের মধ্যেই দিবে সমান সমান লেখার কায়দা দেয় তোকে, সব অঙ্কের মধ্যেই একটা সমান সমান লেখার কায়দা তোকে দিবেই। এই যে ক্ষেত্রফল বলছে, ক্ষেত্রফল লিখছিস সমান সমান লিখেছিস, কর্ণের মান একটা 3 গুণ বলছে তাই 3 গুণ ধরছিস, ব্যাস এক্স এর মান বাইরে গেছে, বড় কর্ণটা চাইছে, বড় কর্ণটা 3x, 3 দিয়ে গুণ করছি, 3 8 24, গল্প শেষ। ক্লিয়ার? আগে বলি এটা বন্ধ করে ফোন করতে হবে, সবুজ করা যাবে। হ্যাঁ ওটা বন্ধ করে, যেটা দুইটা দাগ দেওয়া আছে, আবার পরে ওইটা চালু করে দেবো, এই ভিডিওটা যাবে। মামুন প্রিয়া থাকে, অনলাইন থাকে? নাম্বার তো হ্যাঁ তোর কাছে ইয়ে আছে তো, ভিডিও ইয়ে আছে তো, হোয়াটসঅ্যাপ আছে তো, হোয়াটসঅ্যাপ দেখে তো, হ্যাঁ হোয়াটসঅ্যাপে কল কর, ধরতে পারে তো। তুমি এখান থেকে বন্ধ কর না, আরো চালু হবে এখান থেকে, এই দুইটা দাগ আছে যে ওইটা জানি কিছুক্ষণ অফ হবে যাবে, তাই তো কিছুক্ষণ তো অফ হবে, তারপরে নিচে নামাই নিব। হয়নি হয়নি হয়নি, দেখো না অনলাইন ফোন করে দেখো তো একবার প্রিয়াকে, ওর মধ্যে নম্বরও নেই না, আমার ফোন আনাও যাবে না এখন, চাচ্ছা কোথায় গেছে নাকি ও গেছেন, ও তো এখনই দেখে এখানে ঘুরে বেড়াচ্ছে। কালকেও দেখতে করে আচ্ছা তাহলে একটু করি, তারপরে দেখ, তারপরে আগের দিন ও বললো পড়তে আসবো, আচ্ছা তারপরে ও বলে আসবো আসবো না। ওই শনিবার দেখছি আমি এখানে ঘুরতে আচ্ছা আমি ওকে বললাম কি যাবি না, ও বললো যাবো, আমি বললাম তাহলে আমিও যাবো। আসতে যদি ঘুরে ঘুরে দেখো ঘুরে বেড়াচ্ছে, ও যাবে না যাবে না, যাবো যাবো না, যাবো যাবো না লাগছে। আচ্ছা এই দেখ ওরকম করলে একটু লাস্ট দেখে দে। এইখানে কিন্তু এই জায়গাটা কিন্তু গল্প আছে কিন্তু, আসবে না আসলে একটা রাস্তা ঠিক আছে, এই জায়গাটা গল্প আছে, কি ওকে ডেকে আনবি, আমি তো একটু চলে যাবো, ওটা একটু ডেকে দিয়ে দিতে। তাহলে ডেকে আনে কি করবি? হ্যাঁ আমি তো এসে বাস দেখ কিছুক্ষণ পরে চলে যাবি, ছেড়ে অন্তবৃত্ত। এই দেখ এইটা কেন হলো, দেখ তুই এই যে দেখ এই জায়গার ছবিটা দিচ্ছি, এইটাকে বলে অন্তবৃত্ত। এটাই নতুন কিনছো এটা, কোনটা? এই যে যেটা পেলে, হ্যাঁ এটা হচ্ছে অন্তবৃত্ত। অন্তবৃত্তর এই যে কোণটা আছে না, হ্যাঁ এটা কেন্দ্রের কোণ, হ্যাঁ এটা 90 ডিগ্রি, আর এই কোণটা যাবে তার অর্ধেক। এর ক্ষেত্রেও তাই, আগে একটা জিনিস বুঝ, দ্বিতীয়টা ওইটাও উল্টা পাশা তাই হবে, মানে এই কোণটা যা হবে তার অর্ধেক করবি প্লাস 90 ডিগ্রি যোগ করবি। ক্লিয়ার? আর পরিধির ক্ষেত্রে কি হবে, এই কোণটা যা হবে কেন্দ্রের কোণটা ডবল হবে, দ্বিগুণ, মানে এ এক্স ডিগ্রি হলে এ 2x ডিগ্রি, এটা 40 হলে এটা 80। কেমন? কিন্তু কেন কেন না জানলে কিন্তু মনে রাখতে হবে। আপাতত এইটা লিখে দিলাম। এবার অন্তবৃত্ত কিভাবে আঁকে সেটাও বলছি, এর আগেও তো আলোচনায়।
তাহলে এই দেখ অন্তবৃত্ত যদি এটা কিন্তু ভর কেন্দ্র এরকম হয় না। তোকে বলছি সমঅতিভুজ বলতে হয়তো ভর কেন্দ্রে কখনো দিয়ে এই সূত্রটা হবে না, একটু ভুল করছে। হয় অন্তবৃত্ত বলতে হবে তোকে, আর নাহলে পরিবৃত্ত বলতে হবে। যদি অন্তবৃত্ত হয় দেখ, তো বিএসি মানে এই দেখ এবিসি ত্রিভুজ, এ বি সি, কি বলছে তোকে বিএসি কোণ, এই কোণটা কত বলছে তোকে 40 ডিগ্রি বলছে কিনা বলছে না। দেখ বিওসি কোণের মান, ও মানে এখানে কেন্দ্র ধরছে। আচ্ছা এই দেখ কি আঁকলিস বলতো, এই বলছি কি এই জায়গাটা শুধু একটু মনে রাখবি কি বলতো, তোর আঁকাও যাতে সম্পাদ্য আসলে তুই পারিস। অন্তবৃত্তর ক্ষেত্রে অন্তবৃত্তের আরেকটা নাম মনে রাখবি, অন্তবৃত্তের আরেকটা নাম মনে রাখবি, সেটা কি বলতো, সেটাকে বলা হচ্ছে অন্তদ্বিখণ্ডক। কোন অন্তদ্বিখণ্ডক বলবি, কোন অন্তদ্বিখণ্ডক কথাটা মনে রাখবি। তাহলে এই কোনটাকে অর্ধেক করলাম, এইটা যা এইটা তা, এইটা যা এইটা তা, এইখানে যেখানে সে মিলিত হবেও তাকেই বলা হচ্ছে অন্তদ্বিখণ্ডক। এখান থেকে কিন্তু একটা বৃত্ত আঁকতে পারবি তুই, দুইটা জিনিস ক্ষেত্রে বৃত্ত আঁকা যায়। এই যে এইটাকে ধরে না, এটা 90 ডিগ্রি ধরে এখানে লম্বাইকে এই মান নিয়ে যদি তুই ঘুরাই দিস, এইভাবে ঘুরাই দিস, তাহলে একটা বৃত্ত তুই আঁকতে পারবি। তার জন্য হচ্ছে নাম হচ্ছে অন্তবৃত্ত, মানে বৃত্তটাই ভিতরে। আর বিওসি মানে দেখ এটার নাম যেহেতু 0, তাহলে এই দেখ বি, এইটার মান চাই বসলো, তার মানে কেন্দ্রস্থ কোণ। তার জন্য একবারে লিখে দিলাম বিওসি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। আর এই কোণটার অর্ধেক করিস, দেখ বিএসির অর্ধেক দিস দিকে 90 + 40 অর্ধেক 110। যদি পরিবৃত্ত বলতো তাহলে তো ডবল লিখতিস, এ যা হবে তার ডবল। বিওসি কোণের বিএসি × 2 লিখেছিস, তার দ্বিগুণ করে দিবি। পরিবৃত্ত হলে দ্বিগুণ, আর অন্তবৃত্ত হলে যেই কোণের মান বলবে তাকে তো অর্ধেক করবি প্লাস 90 ডিগ্রি করবি। সেটা অন্তবৃত্ত পরিবৃত্ত দিয়ে হয়ে গেল একটা। সেই অন্তবৃত্ত পরিবৃত্ত দেখ এর ক্ষেত্রে তুই একটা বৃত্ত আঁকতে পারবি, তার জন্য এর নাম হচ্ছে অন্তবৃত্ত। এর ক্ষেত্রে তুই একটা বৃত্ত আঁকতে পারবি, এই যে এইটা আছে না, এইটা আর এইটা, এই যে নাম হচ্ছে পরিবৃত্ত। এইখান থেকে ধৈর্য যদি তুই ত্রিভুজ আঁকিস, ঠিক তো সুন্দর করে গোল হয়ে যাবে একটা। ঠিক আছে, এটা দেওয়া সম্ভব হচ্ছে না। আচ্ছা এবার সব থেকে বড় জিনিস হচ্ছে অন্তবৃত্ত গেল, পরিবৃত্ত গেল, ধর্ম বলে দিলাম তোকে আমি। এ কি করে আসে এটা পরে জানি গেলি। লম্ব বলেও কিন্তু কেন্দ্র আঁকা যায়, কেন বলতো, এখানে শুধু 90 ডিগ্রি আঁকলি, এখানে 90 ডিগ্রি আঁকবি, এখানে 90 ডিগ্রি, যেখানে মিলিত হবে তাকে বলে হচ্ছে লম্ব কেন্দ্র, হইলো। আর একটাও করি, এর মধ্যে কিন্তু বৃত্ত হবে না, তার জন্য তোকে বলছি কিন্তু এর ক্ষেত্রে বৃত্ত হইতো না। তোকে কিন্তু এখানে মধ্যমা কি করে বুঝি বলতো, যখনই তোর ভর কেন্দ্র বলবি, ভর গ্র্যাভিটি সেন্টার যখনই তোকে, তখন ভাবি তো মধ্যমার কথা বলছে। তা মধ্যমার ক্ষেত্রে কিন্তু তুই এই কোণটার সাথে এই কোণটার কোনো সম্পর্ক নাই, যে এই কোণটা হইলে এই কোণটার কি হবে, যেমন পরিবৃত্ত অন্তবৃত্তের ক্ষেত্রে আছে। কথা কাল বুঝছিস না বুঝলি আছে ঠিকই, কিন্তু বৃত্ত দিয়ে কোনো নাই। ঠিক আছে, এটা যাবে যে 180 ডিগ্রি মাইনাস থিটা, যদি এটা থিটা হয় মনে কর, কেন কি বলতো, এখানে কত আঁকলি তুই 90 ডিগ্রি, এখানে কত দিয়ে আঁকলি 90 ডিগ্রি, তাহলে এখানে এটা চতুর্ভুজ কিনা আমাকে বল তুই, তাহলে চতুর্ভুজের এইটা 90 এইটা 90 180, তাহলে এই দুইটা মিলে 180 হতে হবে। একটা চতুর্ভুজের 4টা কোণের সময় 360 ডিগ্রি, তো 180 ডিগ্রি গল্প শেষ। তাহলে এইটা যদি থিটা হয়, থিটা মনে কর এটা 100, তাহলে নিশ্চয়ই এটা 80। আর এই ঝড় মনে কর এইটা 80, তাহলে নিশ্চয়ই এটা 100। কি হচ্ছে 180 থেকে বিয়োগ দিলেই তো হবে সম্ভব, এটা 80 হলে 80 বাদ দিয়ে দিলি, তাহলে বলবি হ্যাঁ এটা 100 ডিগ্রি, তাই কি না। তাহলে সম্পর্কটা কি, এটা যদি থিটা, এটা যা হবে তার থেকে 180 ডিগ্রি মাইনাস থিটা করতে হবে। আর সব থেকে বেশি যেটা তোদের আছে বইয়ের মধ্যে মধ্যমা, তোদের বইয়ে যেটা আছে মধ্যমা। আর মনে রাখবি এই কোণটা আঁকার ক্ষেত্রে, এই যে এই কোণটা কিন্তু আরো একবার আঁকা হচ্ছে দেখ, ঠিক আছে। এই যে মানে পরিবৃত্ত যখন আঁকবি, পরিবৃত্তর আঁকার নিয়মটা শুধু মনে রাখবি, পরিবৃত্তর আঁকার নিয়মটা শুধু মনে রাখবি, যে এই যে বৃত্তটা তুই আঁকলি না, যেইভাবে বৃত্ত আঁকা যেইভাবে যা খুশি, মধ্যবিন্দু নিবি, মধ্যবিন্দু নিবি, তার উপরে লম্ব আঁকবি, তার উপরে লম্ব আঁকবি, মানে 90 ডিগ্রি যেতে হয়, তারা যেখানে এসে মিলিত হবে তাকেই বলা হচ্ছে পরিবৃত্ত। পরিবৃত্ত আঁকার কাতায় বুঝে গেছিস, মধ্যবিন্দু নিবি ওখানে 90 ডিগ্রি আঁকবি, মধ্যবিন্দু নিবি ওখানে 90 ডিগ্রি আঁকবি, যেখানে যারা মিলিত হবে সেইখান থেকে এইটার দূরত্ব যা হবে, এইটার দূরত্ব তা হবে, এইটার দূরত্ব তা হবে, এই মাপ নিয়ে সেটা করে টাঙায় দিবি, সেইটাই হয়ে গেল তোর পরিবৃত্ত। আর এই মানগুলো তাহলে সমান, এখানে যদি ও নাম দিস, আর যদি ত্রিভুজ এবিসি দিস,
তাহলে দেখ কত সম্পর্ক দাঁড়ায় গেল। তুই বলবি তাহলে ও সি যা, এও তা, বিও যা, তাই কি না? ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা, এবার এইটারও 90 ডিগ্রি থাকে, এটাও 90 ডিগ্রি থেকে ত্রিভুজের ক্ষেত্রে পরে পড়বি। এইটা যা হয় না, এটা কেন দ্বিগুণ হয় সেটা তোর বৃত্তের ক্ষেত্রে পড়বি, কিন্তু তোর ক্ষেত্রে কিন্তু প্রমাণ করতে গেলে ক্লাস 9 কিন্তু সব প্রমাণ একটু কঠিনমূলক, ঠিক আছে? এবার তো বলে দিলাম। এইবার দেখ, এই যে এটাতে গেলো অন্তবৃত্ত পরিবর্তন সব আলোচনা হলো, কিন্তু তুই যখনই এইটার কথা বলবি, এই যে এইটার কথা যখন বলবি, মধ্যমা, এটার ক্ষেত্রে শুধু মধ্যমা আঁকবি, কিন্তু এটার ক্ষেত্রে জাস্ট মধ্যমা, কিন্তু গন্ডগোল যাতে না হয়। আগেরটা কিন্তু তুই মধ্যমা নিচ্ছিস, ওখানে 90 ডিগ্রি রাখতেছিস, এখানে তা আঁকবি না, কিন্তু এখানে মধ্যমা নিবি, মধ্যমা নিলি কৌণিক বিন্দু থেকে মধ্যবিন্দু নিলি, মধ্যমা বলেন অ্যাকচুয়ালি, মধ্যবিন্দু থেকে সিধা টানে দিলি। এই যে মধ্যবিন্দু নিছিস, সিধা টানে নিলি, এই যে মধ্যবিন্দু নিছিস, সিধা টানে নিবি। এটা কিন্তু মধ্যবিন্দু নিয়ে কৌণিক বিন্দু চলে যাচ্ছে, কিন্তু একেই বলা হচ্ছে মধ্যমা। এইটা ভুলবি না, এটা আসবেই পরীক্ষায়। এইটা দুই ভাগ হয়, এইটা এক ভাগ হয়, এটা আলোচনা করছিলাম, মনে আছে? থামাই নিয়ে ক্লিয়ার না? আচ্ছা, কারণ এইটার উপরে প্রচুর অঙ্ক আসেও একটু পরেও। আচ্ছা, এবার দেখ, এবার বলছে সমবাহু ত্রিভুজের পরিলিখিত অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। সমবাহু ত্রিভুজের পরিলিখিত মানে পরিধি বরাবর। এই যে দেখ, মধ্যবিন্দু নিচে 90 ডিগ্রি আসছে, মধ্যবিন্দু নিচে 90 ডিগ্রি আসছে, আর সেটা কিন্তু পরিবৃত্তের ক্ষেত্রে। আবার যখন অন্তবৃত্ত আসছে, ওই যে অন্তর্লিখিত মানে কিন্তু অন্তবৃত্ত, তখন কি আসছে দেখ, অন্তবৃত্তর ক্ষেত্রে এ কিন্তু মানে অন্তবৃত্তের ক্ষেত্রে কিন্তু কোন দেখাইছে তোকে, কিন্তু এই কোনটা যা, এই কোনটা তা, এই কোনটা যা, এই কোনটা তা, এই কোনটা যা, এই কোনটা তা, তার থেকে যেইটা তোর আঁকছিস সেইটাই। আর এখানে 90 ডিগ্রি, এই যে ছোট বৃত্তটা যে আছে, যেখানে ভিতরে বৃত্ত আঁকতে পারলি তুই, এটার সাথে একটা সম্পর্ক কি হয় জানিস? এইটা যা হবে, যেহেতু তুই জানিস এটা 2:1 হয়, খেয়াল করে দেখ, যেহেতু তোকে সমবাহু ত্রিভুজ বলছে, দেখ খেয়াল করে, কিন্তু তারই কিন্তু একটা সমবাহু ত্রিভুজেরই কিন্তু একসাথে অন্তবৃত্ত পরিবৃত্ত আঁকতে পারবে, এটা পরে বোঝাবনি। তো যাই হোক, এটা লিখে দিছি, কারণটা পাঠাইতে পারে দেখে নিবি, ঠিক আছে? 4:1 হবে, ক্লিয়ার? তারপরে আগে চলি 90 ডিগ্রি। আচ্ছা দেখ, এটা 0, তুই আঁকাগুলো বলছিলি না, আঁকা এটা যেহেতু 0, তো এখান থেকে কত মান দেখ তোকে বলছে, দেখ এখানে দেখ সির মান আর এর মান বলছে, দেখ খেয়াল করে, এই দেখ এ আর সির মান বলছে, তো এর মান কত? 0 চাই। 0 মানে কি? এক্স এর মান 0, প্রথমেরটা এক্স থাকে, তারপরেরটাই 0 থাকে, তার জন্য দেখ x1 y1 লিখছি, কিন্তু পরেরটার ক্ষেত্রে প্রথমটা x2, তারপরটা y2 ধরছি। তাহলে তুই বল, আমার এখানে এক্স এর মান কত? 3, আর এখানে এক্স এর মান তো 0, তাহলে এখানে y এর মান 4, y এর মানই তো আছে, এক্স এর মান তো 0। তাহলে এই দেখ, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? এইটা কখনোই ভুললে চলবে, কিন্তু হাফ ভূমি ইন্টু উচ্চতা দেওয়া হয়েছে, ত্রিভুজের ক্ষেত্রফল লিখে দিচ্ছি। কেমন? বাকিটা জানিয়ে যাবি, লগটা অনেক বড় চাপটা। এইখানে কিন্তু একটা জিনিস ইকুয়েশন তোকে জানতে হবে, এই ইকুয়েশনটা যে কোনো একটা ধর এখানে লিখছিও আমি, এইটা মনে রাখবি, ইন্টারসেক্ট মানে যদি ক্রস করে, দুইটা রেখা যদি ক্রস করে, তাহলে তার একটা সমাধান বেরাবে, একটা উত্তর বেরাবে, কারণ এইখান থেকে তো একটা উত্তরই বলবি তুই না, ইন্টারসেক্ট করলে। তাই জন্য বলছে ইন্টারসেক্টিং ওয়ান কমন পয়েন্ট ওয়ান সলিউশন, তার একটা সমাধান পাবি। কিন্তু প্যারালাল হয়ে গেলে, এরকম প্যারালাল হলে পরে কোনো সলিউশন পাবি না, নো সলিউশন, মানে কোনো সমাধান হবে না। আর একটা সরলরেখার উপরে আর একটা সরলরেখা যদি বিদ্যমান হয়ে যায়, এখানে একটা সরলরেখা, দুইটা সরলরেখা থাকে, দুইটা সরলরেখা, লাল একটা নীল, উপরে একদম উপরে, হ্যাঁ, এই উপর চলে গেছে, হ্যাঁ বুঝছিস, একটি রেখার উপর আরেকটি রেখা, একেই বলে অসংখ্য। এটা দেখ, হঠাৎ এগুলো ঘটনা হঠাৎ ঘটে বলে কোইন্সিডেন্স বলছে। হঠাৎ তোর সাথে আমার তুই পূর্ব থাকি, আমি পশ্চিমে থাকি, তোর সাথে আমার কোনো দেখা হওয়ার কোনো কথাই না, কিন্তু হঠাৎ হয়ে গেছে, কোইন্সিডেন্স। হ্যাঁ, একই রাস্তাতে, হ্যাঁ, হওয়ার কথা না, কিন্তু হঠাৎ হয়ে গেছে, একটা রেখার উপর একটা রেখা হঠাৎ পড়ে গেছে, তাহলে এটা অসংখ্য, তার সমাধান হয়ে যাবে। কেমন? তো এইটা বোঝার কি উপায়? এটা নেই বুঝলি, এটা বোঝার উপায় হচ্ছে, দেখ যে কোনো একটা ফর্ম থাকে, স্ট্যান্ডার্ড ফর্ম থাকে, এই যে দেখ এরকম ফর্মে থাকে, কই রে ভাই, কই রে দেখা যাচ্ছে, আচ্ছা এইখানে এইরকম ফর্মে থাকে। প্রথমটাকে A1, এ কি বলতো, এখানে এ কিন্তু একটা কনস্ট্যান্ট সংখ্যা, এক্স ভেরিয়েবল কিন্তু চেঞ্জ হইতে পারে, ওয়াইও চেঞ্জ হইতে পারে, সিও কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে? তাই বলছি এক্স হচ্ছে ভেরিয়েবল, বিভিন্ন মান হতে পারে, ওয়াইও ভেরিয়েবল বিভিন্ন মান, এক্স ও ওয়াই এর কফিসিয়েন্ট মানে সহগ, মানে এর সাথে এটার গুণ আছে,
তাকে কফিশিয়েন্ট বলে, সহগ। আমি বাংলাও লিখেছি তোকে আমি, কিন্তু তাদের একটা নির্দিষ্ট মান বলে কনস্ট্যান্ট হয়, এও একটা কনস্ট্যান্ট হয়। যেমন ধর এইখানে একটা ইকুয়েশন, এই যে একটা ইকুয়েশন, এই যে একটা ইকুয়েশন, যদি তুই দেখিস এই যে A1 নিলি না, কই গেল রে ভাই, তাই এখানে পড়তেছে। আচ্ছা, এই যে যদি এই A1, এইটা তো ভেরিয়েবল বাদ দে, তুই A1 A2 B1 B2 C1 C2, ঠিক আছে, দিতে ভুলে গেছি। এইটা যদি সমান আসে, দেখ এইটার ক্ষেত্রে দেখ সব সমান আসে। এইটার ক্ষেত্রে যদি ভাবিস এই যে ইকুয়েশনটাকে ঠিক করে নিচ্ছি, কিন্তু তোর ফর্মটাই ভেবে আছে 2x প্লাস 4, না সঠিকই লিখছে 2x প্লাস 4y মাইনাস 12, এই যে লিখছি 2x প্লাস y মাইনাস 12। আর একটা ইকুয়েশন কি বলছে দেখ, x প্লাস 2y মাইনাস 12, x প্লাস 2y মাইনাস 12 সমান সমান শূন্য লিখছি কিনা বল, শূন্য লিখছি কিনা। এইবার তুই বল আমি কি লিখলাম, A1 বাই A2, A1 এর মান কত, এই যে দেখ A1 কি, একটুকে কি বললাম, x তো ভেরিয়েবল, A1 কি, এইটা A1 কিনা, তার মানে এইখানে এটা হচ্ছে A1, এইটা হচ্ছে A2, এইটা হচ্ছে B1, এইটা হচ্ছে B2, কিছু না থাকা মানে এক ধরে নিবি। তাহলে তাই দেখ মানগুলো বসায় গেলাম 2/1, পরের বার লিখলাম 4/2, পরের বার লিখলাম 12/4। তাহলে কি দাঁড়াইলো, 2/2 আসলো, কিন্তু এর সাথে সির সাথে এর কিন্তু সমান সমান হইলো না, 4 দিয়ে 3 4 12 3 হয়ে গেল। তখন ভাববি এর প্যারালাল হইতে বাধ্য। আর দেখ একটার পর একটা কফিশিয়েন্ট কখন হয়ে যাবে, এই দেখ এই যে এইখানে কোনো একটা কফিশিয়েন্ট উত্তর দেখে উদাহরণগুলো কম পড়, যদি তুই দেখিস যে সমানে একই মান এসে গেছে, কেমন, তাহলে কিন্তু ভাববি 2 অক্ষে 2, 2 দুগুণ 4। মনে কর এই যে এইটাও মনে কর আসছে, তোর মনে আসে প্রশ্নটা আপনার ছুটছে, মানে সবার মান যদি এক হয়ে যায়, এরকম যে A1 B1 যদি সবাই সমান সমান হয়ে যায়, এখানে সবাই সমান সমান নাই কিন্তু, ঠিক আছে, যদি সমান সমান হয়ে যায়, এই দেখ আমি লিখছিও কিন্তু, একটি সরলরেখার বা একটা সরলরেখা গেলে একটি সরলরেখা দেখা যাবে, একটা দেখা যাবে না, অসংখ্য সমাধান থাকবে এবং তার একটা ইন্টারসেক্ট করবে। আর এইটার যখন হবে তখন ভাববি সবার মান এক আসবে। যেমন এখানে এখানে কি আসছে, 2 আসছে, 1 আসছে, 2 আসছে কিনা, A1 A2 সাজাই থেকে তোর মানগুলো সব সমাধান আসবে। এরকম একটা অঙ্ক করাই দেবো, তাহলে তুই বুঝে যাবি, হয়ে গেল। আচ্ছা এইখানে যখনই এরকম দেখবি তুই যে এতটি আমের বিক্রি করে এতটি ক্রয় পাচ্ছিস, তখনই তুই লসাগু করবি। বলতো কেন লসাগু করবি, এমন একটা মান নিয়ে নিবি যাতে ভাগ যায়। তাহলে 110 120-এর লসাগু কত হলো, 1320। ভাববি 1320 টাকার আম বিক্রি করছে, 110টি আম বিক্রি করছে 1320 টাকা দিয়ে, 120টি আম কিনছো সে টাকা দিয়ে। তাই বলছি না তোকে, দেখ 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে, তার মানে এটার যা দাম এটার দাম, তাহলে 10টা আম লাভ হবে। হ্যাঁ, তোর একটা করে করতে পারিস, 10টা করে করতে পারিস, তার মানে 110টির বিক্রয় মূল্য যদি এত হয়, 120টির কেনা দামই হওয়া উচিত। তাহলে একটা একটা করে হলো, এর 12 টাকা হয়ে গেল, উল্টায় যায়, দেখবি সংখ্যাটা উল্টায় যায়, শূন্য কাটি দিয়ে এলসিএম। এটা শর্টকাট পরে শিখবি, এখন তো বেসিক শিখতে হবে। 12 টাকা আর 11 টাকা, আর সবসময় কেনা মূল্যের উপর লাভ দেখাবো, এটা তো আগেও বলা হলো, মনে আছে ওই দিনটা। তাহলে কি হলো, 12 টাকা তোর বিক্রয় মূল্য বেরিয়েছে, 11 টাকা কিনে 12 টাকা বিক্রি। হ্যাঁ, তাহলে 11 টাকা 1 টাকা লাভ হয়েছে, 12 মাইনাস 11, আমার তো এই যেটা কেনা দাম, তারপর 11 টাকা 1 টাকা লাভ, তাহলে 100 টাকা কয় টাকা লাভ, 9 পূর্ণ 1 11। চল দ্বিতীয় নিম্ন শ্রেণী, তো এটা তো এই একটু এগুলি মধ্যবিন্দু, আর হচ্ছে উচ্চ সীমানা বলে নিম্ন সীমানা চাইলে কি চায়, এই যে মধ্যবিন্দু মাইনাস কি শ্রেণী সীমানার দৈর্ঘ্য ডিভাইডেড বাই 2, এই শ্রেণী সীমানা তো ইউ, একই জিনিস দুইবার, ওখানে সংখ্যা দিয়ে এখানে সংখ্যা ছাড়া। আচ্ছা 10% বৃদ্ধি আর 10% হ্রাস, যদি এরকম কোনো সময় ক্ষেত্রফল বলে, তাহলে এই শর্টকাট টেক্সটটা কাট করে দিবি। যা ধর মনে কত বলছে 20% বৃদ্ধি, তার মানে লিখবি 100-তে 120, বলছে এবার 20% হ্রাস, ঠিক আছে, বা 30% হ্রাস, একই কথা, তার মানে 100-তে 80, হ্রাস মানে কমা, একে 100 দিয়ে তুলনা দিয়ে দিবি, এখানে মোট ক্ষেত্রফল তুই 100 ধরে নিবি। তাহলে এই দেখ এইটার ক্ষেত্রে কি হইতো, 100-তে 120, 100-তে 80, এটা তো জানিস 1% ক্ষতি হইতো, এটা 99 হয়ে গেল। দেখ 100 কাটা, এই 2টা শূন্য কাটা, 99 হয়ে গেল। আলটিমেটলি কি হলো, 99 হয়ে, মানে মাল ছিল, ক্ষেত্রফল ছিল 100%, হলো না, তাহলে 1% ক্ষতি। আর এর ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে দেখ, 100 কাটা, তাহলে 1টা 2টা
একটা দুইটা কত হয়ে গেল 8 বারং 96। এর ক্ষেত্রে কত লস হয়ে যাচ্ছে বুঝিস 100 থেকে 4% হয়ে যাবে। তুই তো 100 ধরে নিবি বারবার, ঠিক আছে। যদি 20% এখানে 10% বলছে তো আমার চাষ তোর অঙ্কটা 20% বৃদ্ধি 20% হ্রাস। ক্লিয়ার না? ক্লিয়ার না? তারপরে যদি চলে এই দেখ কি বলছে, একটা বৃত্তের ব্যাস, ব্যাস কিন্তু কোনটাকে বলে বলতো, এইটাকে বলে হচ্ছে ব্যাসার্ধ আর সম্পূর্ণটা হচ্ছে ব্যাস। ব্যাসকে বলে হচ্ছে ইংরাজিতে 2r। 2 কেন বলে? তার দ্বিগুণ যেহেতু ব্যাসার্ধ, ঠিক আছে, ব্যাস থেকে অর্ধেক হচ্ছে, ঠিক আছে। এইটা যদি 5 হয় তাহলে ব্যাসটা হচ্ছে 10 হবে। তোকে বলছে এর যা বৃত্তের ব্যাসও যা বর্গাকারের বাহুও তা। বর্গাকারের পরিসীমার সূত্র কি আর বৃত্তের পরিসীমার সূত্র? বৃত্তের পরিসীমার সূত্র হচ্ছে 2πr, আর বর্গাকারের পরিসীমার সূত্র হচ্ছে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, তাই কিনা বলে এরকম। বর্গাকারের পরিসীমার সূত্রকে চারিদিকে ঘুরে আসা, এটা যা হবে এটা যা হবে এটা তবে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, এই যে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য তো এইটা, তাহলে ওইটা কত হলো? পায়ের মান তুই বসা দিলি 22/7। এবার 4 2 দিয়ে 4 দুগুণ কাট, 2 অক্ষে 2 4 দুগুণ 8, আবার এই 4কেও তুই কাটতে পারিস, 2 দিয়ে 11 দুগুণ 22 আর 2 দুগুণ 4, তাহলে কত হলো? 11/7/2:1। এইবার দেখ এবার কি করবি তুই, যখনই তোর এরকম থাকে তখন একেও এই জিনিসটাকে একেও 7 দিয়ে গুণ করে দে, একেও 7 দিয়ে গুণ করে দে, তাহলে কি হচ্ছে? বোসাকে 7 দিয়ে গুণ করলি, তো এই 7 কাটা গেল 11/14। তারপরে কি বলছে দেখ, এই যে এইটা কিন্তু আবার দেখ, এই যে এবার আবার এই যে দেখ একই জিনিস বারবার, এডি মধ্যমা, তার মানে এটা 2 হবে, এটা 1 হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? যার সময় ক্লিয়ার পানি হয়ে যাবে পড়তে এসে তুইও তো আসিস নাই তাহলে মাঝে। আমি একদিন আসিনি, ও 2 দিন আসিনি। আচ্ছা, 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 আচ্ছা। ও আগের দিন আমি আসতে এসেছি, ব্যাগ ট্যাগ নিয়ে দাঁড়াইছে, ও একবার বলে আসবো আর না আসবো। আচ্ছা পাঠাই দেবো, আমি এইটা পাঠাই দেবো, তো দেখে নিবি। সমবাহু ত্রিভুজের মধ্যমা দেখ, সমবাহু ত্রিভুজ যদি মধ্যমা না যেহেতু 3টা বাহু সমান, তাহলে কিন্তু দেখ এটা 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 খেয়াল করিস, এই জিনিসটা কিন্তু খেয়াল করিস, সমবাহু ত্রিভুজের মধ্যমা কিন্তু লম্ব হয়ে যাচ্ছে, মানে উচ্চতা হয়ে যাচ্ছে। অন্য হলে হতো না কিন্তু। ত্রিভুজ যদি এরকম হইতো, মধ্যমা মানে কি মাঝখানে, লম্ব হইলো কি, কিন্তু যেহেতু সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের মধ্যমাই হয়ে গেল উচ্চতা, তাই বলছে কিন্তু এডি মধ্যমা। এডির মান আমি যখন নির্ণয় করবো সমবাহু ত্রিভুজের উচ্চতা, উচ্চতা মানে লম্ব, এই কথাটা মনে, লম্ব মানে 90 ডিগ্রি। এর ক্ষেত্রে কিন্তু এটা এগুলো এগুলো হইতো না কিন্তু, অন্য ত্রিভুজ হলে হইতো না কিন্তু, যেহেতু সমবাহু ত্রিভুজ মধ্যমাই হয়ে গেল উচ্চতা। উচ্চতার সূত্র কি? √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। √3/2 যে বাহুর দৈর্ঘ্য তোকে বলে দিচ্ছে 3√3, মান বসাই দিচ্ছি, মধ্যমান মান পাই গেছি, কিভাবে পেলাম? √3 গুণে একটা 3, 3 3 9, 9কে 2 দিয়ে ভাগ করে 4.5, অর্ধেক করছি 4.5। এবার দেখ এইটা কি বলছে তোকে, 2:1 অনুপাতে ভাগ হয়, বারবার খেয়াল করে দেখ, এইটা তো বারবার কাজে লাগছে 2:1। তার মানে কি এই 3, এইটাই এই মধ্যমাই তো 3 ভাগ, 4.5টা মানে কি 4.5টা হচ্ছে টোটাল 3 ভাগ। এটা কি অনুপাতে ভাগ হবে? টোটাল 3 ভাগের 2 ভাগে 3 ভাগ, 3 ভাগের 1 ভাগে, তাই কিনা? টোটাল তো 3 ভাগ, 3 ভাগের মধ্যে 2 ভাগও উপরেরটা এজি, আর নিচে যদি এজি, এখন তো এজি চাইছে, যদি ফট করে বলতো ডিজি বা জিডি, তাহলে কি লিখতিস তুই? 3 ভাগের 1 ভাগ লিখে এই যে মধ্যমা যা মান তাকে দিয়ে গুণ করতিস তুই, তো এটা আসছে 3, টোটাল তো 4.5 হওয়া উচিত 3 পয়েন্ট। দেখ এবার 1/3কে যদি মধ্যমা দিয়ে গুণ করতিস, মধ্যমার মান কত আসে? 4.4। 3 দিয়ে কাটাকাটি করলে 3 15 45, তাহলে এই যে 1.5 আসছে কিনা, যদি জিডি বের করতিস তুই, জিডি 1.5 আসতো কিনা, 1.5 আর 3 যোগ করলে 4.5। চল পরেরটা দেখে নে একটু। এইটা দেখ কোনো জিনিসের মিড পয়েন্ট কি হয়, মিড পয়েন্ট কি হয়, মিড পয়েন্ট প্রথমে তুই স্বাভাবিক মনে কর এখান থেকে তোর এইটা কিছু মান আসছে একটা 3, এখানে আসছে কিছু মানে কোন জিনিসের মিড পয়েন্ট মানে ফার্স্ট আর লাস্ট যোগ করে 2 দিয়ে ভাগ, তাই বলছি সূত্রটা হচ্ছে এইটা। লাইভ হচ্ছে না লাইফ, লাইফ হচ্ছে, ঠিক আছে। এই সূত্রগুলোকে খেয়াল কর, মধ্যমা পয়েন্ট, মধ্যমা বের করা সব সহজ কথা। মধ্যমা বের করছিস, পি বিন্দুর স্থান, পি বলছে মধ্যমা, দেখ কিন্তু বলছে এবি সরলরেখার পি একটি বিন্দু, বলছে এপি, এপি সমান সমান বলিস তোকে বিপি, তার মানে নিশ্চয়ই পি মিড পয়েন্ট হয়ে গেল, কথার মধ্যে দিয়ে বোঝা গেল। তো মধ্যবিন্দু হলে মধ্যবিন্দু সূত্র হচ্ছে এইটা, এটাকে x1 x2 লিখবি আর মাঝখানেটাকে শুধু xy লিখবি, তাহলে এটা কি হচ্ছে, এর এই দুইটা যোগ 2 দিয়ে ভাগ। কোনো জিনিসের মাঝখানের বিন্দু নির্ণয় করতে গেলে তোর আর আমার যোগ করে 2 দিয়ে ভাগ, সেটাই করা হয়েছে। একবার এক্স এর মান আসবে, একবার ওয়াই এর মান আসবে। এবার মান বসাইছি, আগে এটা লিখে নিলি, তার মান বসাই, সূত্রটাও জানলি, মানও বসানো জানিয়ে গেলি, মিড পয়েন্টও বাইরে গেলো, লকটা তখন করাবো না। এই সূত্রটা কিন্তু ভালো, এটা সূত্রটা, এই সূত্রটা কয়েকটা সূত্র তোকে জানতে হবে কিন্তু, ঠিক আছে। আর দেখ
এইটা দেখ, এটা কিন্তু আবার সোজা জিনিস, কিন্তু উল্টাও হয়ে যেত উত্তরটা কিন্তু। তোকে বলছি কি দেখ, সাধারণ কথা কিন্তু এই বিন্দুটার এক্স অক্ষ থেকে দূরত্ব আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব, তোকে এটা কি হয় সবসময় এক্স হয়, এটা সবসময় ওয়াই হয় বলছি, প্রথমে একটা এক্স, তাহলে এক্স এর মান যত 6 গেছিস এখানে 6 গেছিস, আর ওয়াই এর মান -8 মানে -8 গেছিস। এখন তোকে বললো এক্স অক্ষ থেকে কত দূরত্ব, এই 6টা এক্স অক্ষ থেকে, এই 6টা এক্স অক্ষ থেকে কত দূরত্ব, এক্স অক্ষ থেকে মানে এক্স অক্ষ থেকে যদি দূরত্ব এর, এই যে মনে কর তোকে বলছে এক্স অক্ষ থেকে দূরত্ব, এক্স অক্ষ থেকে দূরত্ব বললে ওয়াই সমান সমান আসতেছে, ওয়াই এর মান নিয়ে তোকে সিধা এসে তারপরে এক্স এর মানটা নির্ণয় করতে হচ্ছে। ঠিক একইভাবে যখন তোকে ওয়াই অক্ষের দূরত্বটা বলবি তখন এক্স অক্ষের সমান্তরাল গিয়ে নিচে চলে আসে, উল্টা উল্টি উত্তরটা হচ্ছে। এইটা নিজে নিজে করবি, এটাকে দেখ সম্পূর্ণটা এ তারপর স্কোয়ার আছে, সম্পূর্ণটা বি তারপর স্কোয়ার আছে, স্কোয়ার মান বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু মাইনাস বি, তাই লিখছি এ প্লাস বি ইন্টু মাইনাস বি। তারপরে দেখবি কেন 2 বসালাম, √5 5 √5 2√5 হয় কিন্তু, সরি 2 ইন্টু 5√5। তোকে যদি এ রুট এ মনে কর এ টু দি পাওয়ার এক্স আর এ টু দি পাওয়ার এক্স থাকতো, তুই কি লিখতিস, এ যুগ হয়ে 2a লিখতিস কিনা আমাকে বল, 2a ইন্টু এক্স লিখতিস কিনা, গুণের সময় পাওয়ার যোগ, তাহলে তুই এইটা তো তোর সেম পাওয়ার যোগ। তোকে যদি বলতো a2 প্লাস a2, তা তুই কি করতিস, এখানে 1 আর এখানে 1 ভাইবে 2a2 লিখতিস কিনা, তো সেটাই কিন্তু এখানে 5 5 আবার 10 করে দিস না কিন্তু, ঠিক আছে, এটা একটু ব্যাপার আছে দেখে নিস, এটা ছাড়িয়ে দেবনি। আর এইটা দেখ, এগুলো তো সব থেকে সোজা। আচ্ছা এক্স ওয়াই এর মান কি করে নির্ণয় হয়, এগুলো শিখছিস তো, গ্রাফ তো, গ্রাফ হ্যাঁ। কিচ্ছু না, শুধু ওয়াই সমান সমান রেখে দিয়ে নিয়ে চলে গেলি, এক্স এর মান যা কিছু ধরলি ওয়াই এর মান কিছু একটা আসবি, যাতে পূর্ণ সংখ্যা না আসে, তাই যদি এক্স এর মান 0 ধরলি, দেখ 0 ধরে 3 0 0 12, 4 দিয়ে 3 4 12, ওয়াই এর মান চলে আসলো। আবার এক্স এর মান কি ধরলাম 4 3 4 12, 12 থেকে 12 বাদ দিলে 0, তাহলে 4 0 0। আবার কি ধরলাম এক্স এর মান কত ধরলাম -4, তাহলে -4 দেখ মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হচ্ছে, 3 4 12 12 24, 24 কে 4 দিয়ে ভাগ করলে 4 6 24, এই মানগুলো টাঙা গেছি, গ্রাফ টু শিট না, এই যে 4 এখানে 4 গেছিস, এ 0 তো তখন তুই এক্স এর মান 0 তো তখন তুই তো এখানেই আসিস, যাইতে পারিস না 0, ওয়াই এর মান কত 3, তাই 3 গেছি, তারপরে যখন কি এক্স এর মান 4 তাই 4 গেছিস, এবার ওয়াই এর মান তো নাই 0, তাহলে এখানে 0 যে দেখ লিখেও দিছি পাশে, এটা লিখেও দিছি পাশে, এবার কি আছে -4, -4 হয়, এই যে 4 আসলি 1 2 3 4 আসার পরে এক্স এর মান ওয়াই এর মান তো 4 গেলি, কিন্তু এক্স এর মান তো 4 গেলি, কিন্তু ওয়াই এর মান 6 আছে প্লাস 6 মানে উপর দিকে যাচ্ছিস, তাহলে তোর এখানে হবে 6টা, 1 2 3 4 5, একটা অ্যাপ্রক্স আন্দাজ দিলি, স্কেল বসাবি দেখবি এই বিন্দু এই বিন্দু এই বিন্দু একসাথে মিলিত হয়ে চলে গেছে। তাহলে এখানে একটা ত্রিভুজ তৈরি হলো কিনা আমাকে বল, এই ত্রিভুজের এখানেও ভূমি 4, লম্ব হচ্ছে 3, এখান থেকে 3 গেছিলি না, 90 ডিগ্রি হয়, আবার 90 ডিগ্রি, তার মানে কি যে আবার হাফ ভূমি ইন্টু উচ্চতা, ভূমির মান 4, উচ্চতার মান, এটাই আগে পিছিয়ে কোনো সময় তো ভুলে যেতে পারে, লম্ব এই 4 আর 3 লম্ব ভূমি আর ভূমি লম্ব একই কথা তো, গুণ তো, তাহলে এইটারও কিন্তু 6 বর্গ একক হয়ে গেল, মানে এইটা কিন্তু সব থেকে সহজ, এইটা তো তোরা করছিস একবার, এটা কিন্তু আঁকাটা তো আমি ভালো মতো বলি নেই, বলবো আরেকবার। এবার দেখ এইখানে কিন্তু যখনই তুই যদি এরকম কখনো সময় পাইস না যে প্রত্যেকটার বিক্রয় মূল্য সেম বলছে, দেখ তোকে দুটি হস্তশিল্পের প্রত্যেকটি এত টাকা, তখন কিন্তু তুই বিক্রয় মূল্যকে ফিক্স ধরে নিতে পারবি, কিছু করার নেই, বিক্রয় মূল্য 100%। ক্রয় মূল্যকে মানে যখনই কোনো জিনিসের বিক্রয় মূল্য সেম দামে বিক্রি করবি তখন কিন্তু ওকেই ঠিক রাখবি, নাহলে কিন্তু উত্তরটা ভুল আসার চান্স প্রচুর। কিন্তু যদি বলতো ক্রয় সেম দামে বিক্রি করছি কিনছি, তাহলে কিনা মূল্যটাকে 100% ধরে দিবি, ঠিক আছে, যেহেতু বলছি সেম দামে বিক্রি, তাহলে দেখ এখানে কিন্তু করতেই হলো না, শুধু বুঝার উপরেই বিক্রয় মূল্য ফিক্সড, অর্থাৎ 100% ধরতে হবে, তাহলে কারণ দুটির বিক্রয় মূল্য যে একই, তাহলে 1240 টাকা করে প্রত্যেকটা বিক্রি করছিস, আচ্ছা 4% লাভ করছিস, এই কথাটা কিন্তু বোঝার চেষ্টা করি, 4% লাভ, তাহলে কিনছিস কত দিয়ে, তুই তো বিক্রয় মূল্য 100% ধরেছিস, কিন্তু দেখ খেয়াল করে বিক্রয় মূল্য তুই কত ধরে নিলি, 100%, এবার তুই যদি লাভ করিস 4%, তাহলে কিন্তু তোর উল্টাটা হচ্ছে, কিন্তু 96% দিয়ে কিনছিস 96,
হ্যাঁ, আর 100% দিয়ে বিক্রি করলেই লাভ। তুই তো বিক্রয় মূল্যকে ফিক্সড করে নিলি, ওকে সেম 100% ধরে ফেলাইলি তুই। তাহলে আবার তো এখানেও বিক্রয় মূল্য 100ই। তাহলে এবার ক্ষতি হয়েছে মানে নিশ্চয়ই তুই 104 টাকা দিয়ে কিনছিস। ক্ষতির সময় উল্টা করতে হচ্ছে, লাভের সময় ক্ষতি করতে হচ্ছে, ক্ষতির সময় লাভ করতে হচ্ছে। দেখ তাহলেই কিন্তু তোর মাইন্ডটা স্যাটিসফ্যাকশন হচ্ছে। কোনো জিনিসের স্যাটিসফাই তখনই হবে না। লাভ তুই বললি আমি 4%, তুই ধরে নিচ্ছিস 100%, তাহলে নিশ্চয়ই তুই 96% দিয়ে কিনছিস, 100% দিয়ে বিক্রি করছিস, লাভ হয়েছে। আবার যখন তুই বলছিস 4% ক্ষতি হয়েছে, নিশ্চয়ই তুই 100 টাকার বেশি দিয়ে কিনছিস, তাহলে ক্ষতি কি করে হয় তোর? ক্লিয়ার না জায়গাটা? তাহলে এইটা করে তাহলে মোট বিক্রয় মূল্য তো 100 200, আবার এরও দেখা যাচ্ছে মোট ক্রয় মূল্য দেখ 96 আর 104 যোগ করলে পরে 200, অর্থাৎ এখানে লাভ আর ক্ষতি কিছুই হলো না। তুমি যদি হইতো তাহলে কিন্তু তোকে করতে হইতো, তোকে বলতিস 200% সমান সমান 1248 ডবল দেখাইতো। এক একটা তোর 1248, তখন 1248 একটু কি করতিস তুই 2 দিয়ে গুণ করে দিতিস, 200% সমান সমান। আর ধর এটা 200 আসে নাই, এইটা মনে কর 200 আসে নাই, অন্য কিছু আসে, অত দিয়ে তুলনা করতিস। তা আমার তো এটা করতে হলো না, ঠিক আছে? আচ্ছা দেখ, আবার কিন্তু সেম জিনিস, এইটা ভাগ, এই দেখ আবার ভাগ, আবার কি দিয়ে x+1 দিয়ে, x-2 দিয়ে ভাগ করতে বলছে কিনা। এইবার দেখ আমি কিন্তু ভাগটা একটু শর্ট থিওরি ইউজ করছি, ওখানে করে দেখাইতে পারতাম, ওই শর্ট থিওরিটা কিন্তু এখানে করবি তুই। এইটা কি করলাম দেখ, x+1 দিয়ে ভাগ করলে 0 হবে, যে এইটা ভাগ এইটা সমান সমান 0 হয়ে যাবে, তাই বলছে কিনা তোকে? হ্যাঁ বলে যাচ্ছিস, তাই বলে নাই, বলছে কিছু অবশিষ্ট থাকবে। এবার অবশিষ্টকে যদি বাদ দিতিস তাহলে তো ভাগ যাবে। তুই বলি কোন জিনিসকে ভাগ দেওয়ার পরে কিছু অবশিষ্ট হয়ে যায়, কত অবশিষ্ট? 3 অবশিষ্ট। আচ্ছা দিয়ে 3 বাদ দিয়ে দিই, অবশিষ্ট মানে তোর রয়ে যাচ্ছে 7টা, ভাগ করতে গেছিস 5কে 24 দিয়ে, কত অবশিষ্ট থাকবে তোর কাছে? 5কে 24 দিয়ে, তাহলে হলো 19। অবশিষ্ট বল, 5কে 24 দিয়ে ভাগ করতে যাচ্ছিস, অবশিষ্ট কত থাকবে? 4। তাহলে ওই অবশিষ্ট যদি বাদ দিয়ে দিস 24-এর থেকে, অবশিষ্ট বাদ দিয়ে দিলে তাহলে ভাগ যাবে কিনা আমাকে বল। তা আমি সেটাই করছি, এটা বাদ দিস, বলছে এইখানে এই সংখ্যার বদল বলছে এটা থাকবে, স্যার দে এটাই বাদ, তাহলে 0 হয়তো, ভাগ চলে যায়। আবার ওইটার ক্ষেত্রে বলছে ওইটার ক্ষেত্রে ওই দেখ কেন লিখছে, এই কারণটা পরে যখন ভিডিও ছাড়বো তখন তুই বুঝতে পারবি না যে R2 আর R1 কেন বিয়োগ করলাম। বলছে অবশিষ্ট থাকবে, তাহলে অবশিষ্টই বাদ দিয়ে দিবি, ঝামেলাই শেষ, তাহলে ভাগ যাবে। আর x+1 দিয়ে যদি ভাগ যাবে, এই দেখ x+1 এটার সাথে এটার গুণ, এটার সমান সমান 0 হয়ে যাচ্ছে, তো x+1 সমান সমান 0, x সমান সমান +1টা বসে গেল -1। এইবার এর মধ্যে মানটাকে পুট আপ করে দিই, পুট আপ করে দিচ্ছি, -1টা পুট আপ করে দিচ্ছি। এখানে কত আসছে দেখ, x-2 সমান সমান x এর মান 2, ওখানে পুট আপ ঢোকাই দিচ্ছি, মানটা শুধু ঢোকাই দিচ্ছি, তো লাস্ট ফিগারটা কি আসলো? লাস্ট ফিগারটা এইটা আসলো। তোকে আবার লাস্টে বলে দিচ্ছে 2r1 প্লাস r2 সমান সমান 6, তাহলে লিখছি 2r1 প্লাস r2 সমান সমান 6। এবার তুই মানগুলো তো পাইছিস রে, r1 এর মান পাইছিস তো p+6, এর সাথে 2 গুণ দিচ্ছে, তাই 2 গুণ দিচ্ছি, প্লাস কি বলছে r1 বলছে, r1 এর মান পাইছিস তো 4p-10 সমান সমান কত বলছে 6, এখান থেকে তোর p মান চলে আসলো। দেখিস কাটাকাটিটা দেখে নিস, ভুলে যেতে পারে, হতে পারে, তখন ঠিক করি। কাটাকাটি আমার কাটাকাটি দিয়ে করবি না কিন্তু, নিজে নিজে কাটাকাটি করবি। কারণ এই পেন দিয়ে লিখছি তো হয়তো একটু থতমত খাইতে পারবি, বিয়োগটা কিন্তু ভুল হলে হতে পারে, কিন্তু বোঝাটা ভালো ভালো করে বুঝে নে যে কেন বিয়োগ করছি, কেন এভাবে যাচ্ছি, আর তারপরে উত্তরটা কিন্তু নাও হইতে পারে, কিন্তু যোগ বিয়োগ ভুলে যেতে পারে। তাহলে কিছুটা কাছাকাছি বুঝাই দিলাম, এইটার তো সোজা কথা, এইটা কোনো লাগবে না। এইটা কিন্তু এই যে তোদের পিডিএফটা যে দিছিলাম না, এইটা কিন্তু এ হবে না, এটা এক্স হবে। আর এই 5কে এরকম কারামতি 4 বিয়োগ 1 লাখ কেন বলতো? তাহলে দেখ এইটাকে এ কিউব আর বি কিউব, এই তো সূত্রগুলো তুই পারিস। তাহলে এই দেখ -1 এর কিউব মানে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, তুই জানিস a মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার, তাই কিনা? সেটাই লিখছিস কিনা, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মানে 2 2 4 স্কোয়ার প্লাস 2 না এবি তো 2x হবে, কেমন স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি না, তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো মানে এই যে 4x স্কোয়ার আছে 1, আর এবি হচ্ছে 2x, ওকে 2x, আর এখান থেকে কি কমন যাচ্ছে 8x, তো 4 দিয়ে কমন দিলি 2x - 1, পরে কমন নিলি 2x - 1, আর এখানেও ছিল 2x - 1 কমন নিলি, আনকমন কি পড়ে থাকলো এইটা প্লাস এটা 4 পড়ে থাকলো তোর এখানে, এটা তাহলে এইটা ইনটু এইটা, তাহলে এই 5কে কেরামতি করে -4 -1 লিখবি, এই 1কে ঢুকাই দিবি তুই a কিউব আর বি কিউবে ফর্মুলায়, a কিউব মাইনাস বি কিউব ফর্মুলা তুই বারবার মুখস্থ আসতে কাছে চালাই দিবি, কমন নিবি, গল্প শেষ। ঠিক আছে, এইটারও একটা গল্প আছে, এটা দেখায়নি, এইটা তো নিজে নিজে পারবি, দেখ এই ধরনের তো করলি,
লেখচিত্র অঙ্কন, লেখচিত্র ত্রিভুজ, আরে এটা তো করা জিনিস তোরে, এটা ক্ষেত্রফল নির্ণয় করলি একটু আগে। এই যে ওয়াই সমান সমান যে এরকম করে যে এক্স বাই ওয়াই দিয়ে যে এই তিনটা যে মান যে বের করবি, তুই তো পারবি। এখানে ওয়াই সমান সমান কি আসবে তোর, ওয়াই সমান সমান কি আসবে তোর 42, ওইদিকে 7x গেলে পরে -7x, আর এখানে কি আসবে তোর এই 6টা পরে লাস্টের নিচে ভাগে আসবে। এইবার দেখ 7-এর মান তুই এক্স এর মান কত ধরবি, এক্স এর মান যদি 6 ধরিস তাহলে ওয়াই এর মান কত আসছে দেখ 0, কারণ 6-7 42 0। আবার কি ধরবি, এরকম করে ধরে ধরে তুই যাবি, তাহলে এক্স ওইটাই গ্রাফ শিটে টাঙাবি, কোথায় কোথায় পড়লো। এখানে মানে এক্স এর মান একটা কত আসলো 6 আর 4, 6 আর 0, 6 যাওয়া মানে তুই এখানে 6 গেছিস মনে কর, 0 তো যাইতে পারিস নি। এখানেও দেখবি এরকম করে একটা ত্রিভুজের মতো তৈরি হবে, সেই ত্রিভুজেরই ক্ষেত্রফল তুই নির্ণয় করবি, যার এটা হবে ভূমি, যার এইটা হবে উচ্চতা। একই জিনিস করছিস, এইটাও সেম জিনিস, এটা দুইটা বলছে, ওইটা একটা দিয়ে বলছে, এটা দুইটা সমীকরণ তৈরি হচ্ছে, এইটা দুইটা সমীকরণ তৈরি হবে, একবার এটা আরো একবার এইটা, সেম জিনিস, তার জন্য এটা করাইনি। আচ্ছা 2 অঙ্কের সংখ্যা লিখো, এইটা কিন্তু এই 30টাকে না, এই 29টাকে 30 বিয়োগ 1 কেন করলাম, শুধু জাস্ট দেখে রাখিস, পরে কেন বলবো নি কারণটা, কেমন? আমি অঙ্কগুলোকে করাই থাক, তোরা একবার দেখবি, জাস্ট একবার কিন্তু দেখবি যে কি করে করছে, যেই জায়গাটা যেগুলো হবে না। এটা তো সোজা কথা, দেখ এইটা তো পারা উচিত। 1740 টাকার একটা চেক দিছিস, নিয়ে তুই ব্যাংকে গেছি, ব্যাংক তো তোকে 1740 টাকা তো টাকা পাবে না, তোকে 10 টাকার নোট কিছু দিছে, 20 টাকার নোট দিছে, কিন্তু মোট বলছে তোকে 110 খানা নোট দিছে। তার মানে কি 1 টাকা যদি তুই দেখবি, মোট যখন বলা থাকে না যোগ, তাকে তুই বিয়োগ হয়, উল্টা সম্পর্ক যায়। যদি 10 টাকার নোট এক্সট্রা ধরিস, এক্সট্রা মানে ধর 100 টাকা, কথা তাহলে বল বাকি 110 থেকে 100 বাদ দিলে 10টা 20 টাকা নোট হচ্ছে, তাহলে বিয়োগ হচ্ছে, তার বুঝে যাচ্ছে। বিয়োগ হবে না যোগ হবে, কোনো মান এক্স এর মানকে পুট আপ করে ভাবে দিবি, তাহলে তোর কাছে জলের মতো ছবি চলে আসবে যে আমি যোগ করবো না বিয়োগ করবো, ঠিক না? ঠিক, এক্স এর মান যদি 100 হইতো, তাহলে ওয়াই এর মান, এক্স এর মান যদি 100 হইতো, তো টোটাল 110, এক্স এর মান মনে মনে কল্পনা করলি 100, তাহলে বল তুই তাহলে ওয়াই এই বাকি 20 টাকার নোট কয়টা হচ্ছে, নিশ্চয়ই 10, তাই কি না? তো সেটাই এখানে লিখছি, 10 টাকার নোট এক্সটি, সুতরাং 20 টাকার নোট 110 মাইনাস এক্সটি। এইবার বলছে তোকে যে এরকম তুই 10 টাকার নোট পাইছিস, তো 10 দিয়ে এক্স কে গুণ, যদি 100 হইতো 100 ইন্টু 100 লিখতিস, তাই করছিস। আর এইটা বাদ দিয়ে যেটার নোট সেটাই 20 টাকার নোট, সমান সমান 1740 টাকা বলছে কিনা। আর বারবার যে কোনো অঙ্কেই একটা তোকে ঘুরে ফিরে সমান সমান লেখার কায়দা দিবেই, আর ওইটাই তোকে বারবার ধরতে হবে, তোকে একটা সমান সমান লেখার কায়দা দিবেই। 1740 টাকাকে দুইটা 110 টাকার নোট, কোনোটা 10 টাকার দিছে, কোনোটা 20 টাকার দিছে, তো 10 টাকার নোটে যা ধরবি, পরের নোটটা নিশ্চয়ই 110-এর থেকে ওইটাই বাদ দিতে হচ্ছে এক্সট্রা, যেটা ধরলি তুই মনে মনে, তাহলে তো পর বাকি নোটগুলো ওইটাই হচ্ছে না। তোর তো টোটাল পিস 110, তো 10 টাকার নোটের পিস যদি 100টা হয়, তাহলে নিশ্চয়ই বাকি 20 টাকার নোটের পিস 10টাই আছে, স্যার বিয়োগ যাবে, বুঝে গেছিস? এই বিয়োগটা সেখানে টাঙাইছি, এক্স এর মান বেড়ে গেছে, সমান সমানকে এক্স এর মান যখনই বেড়ে গেল, তাহলে 46টা 10 টাকার নোট, আর 20 টাকা হচ্ছে 110 মাইনাস 46, 64 আর 46 যোগ করলে কত হবে, 110। ক্লিয়ার? এত অব্দিও ক্লিয়ার? এইটাও একবার করে জাস্ট বলে দিচ্ছি। এইটা দেখ, অপোনেন্ট তুই কি করবি, এটা তো সবচেয়ে সহজ কথা, তুই দেখবি কি আমার এই উপর নিচগুলো কাটে দেওয়ার চেষ্টা করবো। কোনো সমীকরণকে যদি আমি এই দিকেও 1 দিয়ে গুণ করলাম, ওই দিকে 1 দিয়ে গুণ করলাম, সেমই রাখলাম মান, আমি 2 দিয়ে একেও গুণ করলাম, ওকেও গুণ করলাম, আমি সেমই রাখলাম। এখানে 2 দিয়ে কেন গুণ করলাম, দেখ এর কত 6 আছে, একে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 3 গুণ 6, তাহলে দেখ এইটা তো যা আছে তাই থাকলো, 1 দিয়ে গুণ করছিস, এইটা একই রকম হয়ে গেল কিনা, তাহলে যোগ করি বলে এটা কাটাকাটি চলে গেল কিনা, ওয়াইয়ের ম্যান যেই গেল হোস পানি হয়ে গেল, 3x আর 4x যোগ করলে কত হচ্ছে, 7x সমান সমান 14, আচ্ছা 14 যোগ করি বলছিস, তাহলে x সমান সমান কত হলো, 2 7 দিয়ে কাটাকাটি করলি। এইবার x এর মানটাই যে কোনো সমীকরণে বসাই দিই, y এর মানটা বের করে নিয়ে চলা, সেম পদ্ধতি এইটাও এখানেও দেখা যাচ্ছে সেটা, ঠিক আছে? জাস্ট নিজে নিজে দেখবি, ঠিক আছে? এটা করতে নিয়ে কিন্তু আমি থেমে গেলাম, তাহলে তুই চলে আসলি, তখনই চলে আসছিস আর কি, বাকি আর করাই নেই। আর এইটা তো তোদের বারবার মধ্যমা 3টি মনে পড়ছে তো, আবার সেই 2:1 এর ধর্ম, শুধু মনে রাখবি কি, মধ্যমা তো ঠিকই নিব আমি, কিন্তু আমার জন্য খেয়াল থাকে মধ্যমা এইটা হয়, এইটা হয় মধ্যমা, যে আমি তো মধ্যমা নিব, এইটার মধ্যমা নিবি, এইটার মধ্যমা নিবি, তাই তো মধ্যমা, তাই বললাম মধ্যবিন্দু থেকে নিয়ে।
আর এই তৃতীয় মধ্যমাটাকে বলবি না যে আমার মধ্যমা, বলবি আমি এটাকে যোগ করলাম, যোগ করে তাকে বর্ধিত করলাম যা ডি বিন্দুতে ছেদ করে। তার মানে ত্রিভুজ হলো এবিসি, দেখ খেয়াল করে তুই, এবিসি ত্রিভুজের মধ্যমাটি এজি যোগ করে তাকে বর্ধিত করলি, যা এটাকে জি বিন্দু দিলি। এইটা তো 2:1 বিন্দুতে ছেদ হয়, সেটা তো পরের কথা, কিন্তু তোকে তা বলে, তোমাকে বলছে তিনটা মধ্যমা সমবিন্দু, তাহলে দুইটা মধ্যমা তো একসাথে মিলিত হয়েছে। তৃতীয়টা বললি না তুই, কিন্তু তৃতীয়টা যে এর মধ্যবিন্দু, ডির মধ্যবিন্দু তুই বলতেছিস না, কিন্তু অ্যাকচুয়ালি তো মধ্যবিন্দু, জ্যামিতির এইটাই নিয়ম। কিন্তু তৃতীয় বিন্দু ওখানে এসে ছেদ হবে, কিন্তু তুই বলতে পারছিস না, বললি যে আমি ইচ্ছা করে ওর মধ্যে নিয়ে আসলাম। এখন যদি তুই প্রমাণ করে দিস যে আমি ডি বিসি এর মধ্যবিন্দু, প্রমাণ হয়ে যাচ্ছে কিনা? তুই এখন প্রমাণ করে দিস যে এই ডিটা যে আছে বিসি এর মধ্যবিন্দু, এই ডিটা অ্যাকচুয়ালি ডিটা এইখানে হবে, কাছাকাছি, জায়গা ছবিতে কেমন লাগছে, এইটা যদি তুই মধ্যবিন্দু প্রমাণ করে দিস যে ডি হচ্ছে মধ্যবিন্দু, মানে এই দুইটা বাহু যদি সমান দেখাই দিস, তাহলে তো নিশ্চয়ই প্রমাণ হয়ে যাচ্ছে। তাহলে তিনটা মধ্যমা একটা বিন্দু দিয়ে যাবে, এখানে বলছে কিন্তু তিনটি মধ্যমা সমবিন্দু একটা দিয়েই যাবে। তখন মনে পড়ে কনস্ট্রাকশনটা একটু খেয়াল রাখবি, বাকি এটা মনে পড়ে যাবে। বারবার মধ্যমা আঁকছিস যেহেতু মধ্যবিন্দু থেকে, কয়েকবার রিপিটেশন কথা, তুই শুধু মনে রাখবি এজি যা হবে সে ততটুকুই বাড়াবি, সেটাকে জি, ABCD, এটাকে ধরলো যে ই দিলি নাম, এটাকে এফ দিলি, এটাকে জি দিছিস যেহেতু মাঝখানে বিন্দুটাকে, তাহলে এটাকে এইচ দিয়ে দে, আর পরে ভাববি যে এইটা যোগ করে দেবো। তার মানে কনস্ট্রাকশন তোকে কি করতে হচ্ছে দেখ খেয়াল করে, এইটা একটু কনস্ট্রাকশন করতে হচ্ছে, কনস্ট্রাকশন হচ্ছে তোর হচ্ছে আঁকতে হচ্ছে অঙ্কন, যে এইটা যা এইটা তা। তার মানে এইবার তুই কিন্তু এও দুই করলি। এবার যদি তুই প্রমাণ করে দিস যে এই ত্রিভুজ এইটা একটা সামন্তরিক, যদি প্রমাণ করে দিস, তো সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ভুল বললাম, পরস্পরকে সমদ্বিখণ্ডিত, সমান দুইটা খণ্ডে ভাগ করে, তো সামন্তরিক হওয়া মানে তো ডি হয়ে গেল, এই দুইটা বাহুর মধ্যবিন্দু ডিসি এর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু ডি, এটাই তো প্রমাণ দরকার তো ছিল। তাহলে শুধু কনস্ট্রাকশনটা মনে রাখবি, আর এটা যোগ করে দিলি, এটা তো সোজা কনস্ট্রাকশন। কিন্তু তুই ভুলবি কোন জায়গাটা আমি বলতেছি, সেটা আমি বলে যাচ্ছি তোকে। ভুলবি, মানুষ ভুলে হচ্ছে প্রথম যে প্রিভিয়াস পড়ছিলি না, যে কোন একটা ত্রিভুজ নিলি, ত্রিভুজের দুইটা বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সাথে কি হয়? মনে কর এই একটা ত্রিভুজ এবিসি ত্রিভুজের বললাম এবি বাহুর মধ্যবিন্দু ডি আর এসি বাহুর মধ্যবিন্দু ই, এই বাহুর সাথে এই বাহুটার কি সম্পর্ক, এটাকে মনে আছে? এখন বলছিল, মনে রাখবি, আবার বলছিলাম আগে, বলছে যে ওরা বলছে যে এইটা এক তো সমান্তরাল হবে, মানে এই যদি এদিক দিয়ে যায় এই দিক দিয়ে যাবেই, আর ওই কোণার থেকে এটা যে মিটলে না, তাহলে উপরের বাহুটা নিচে, উপরের কোণটা নিচে কোণটা সমান হবে। হ্যাঁ কি বলি বল? তুমি বলছো না এখান থেকে এতটা যদি আনে তাহলে উপরের কোণটা নিচের কোণটা সমান হবে। এটা তো পরিবৃত্তের ক্ষেত্রে, ও পরিবৃত্ত। এইটার ক্ষেত্রে শুধু মনে রাখবি যে এইটা যেহেতু সমান্তরাল হয়, এটা যদি মনে রাখবি, তো তখন তুই এই ত্রিভুজটাকে নিয়ে ভাববি, এই ত্রিভুজটার তুই এইটা মধ্যবিন্দু আঁকছিলি কিনা আমাকে বলতো, ক্লিয়ার না? আচ্ছা, এই টোটাল ত্রিভুজটার এইটা যা, এইটা তা করলি কিনা তুই একটু আগে, এইটুককে দুই করলি কিনা, তুই বল এ এইচ সি, এই যে বড় ত্রিভুজটা, এইটার মধ্যবিন্দু, তার মানে এর সাথে এর সমান্তরাল, দেখ খেয়াল করে দেখ, এর সাথে এর সমান্তরাল হবে, কারণ এই যে বড় ত্রিভুজটা যে আঁকলি, বলছিস তুই এই বাহুটা যা এই বাহুটা তা, তাই করে কনস্ট্রাকশন করলি কিনা, তার মানে এ মধ্যবিন্দু, এও তো মধ্যবিন্দু, তাহলে এই ত্রিভুজটার এই দুইটা বাহুর মধ্যবিন্দু সংযোগ তৃতীয় বাহুর সাথে সমান্তরাল অর্ধেক হয়, আমার অর্ধেক না সমান্তরাল, তো তাহলে এর সাথে এর সমান্তরাল তুই বলতে পারলি, এইটা তো সিধাসিধি চালিয়ে গেছে, তারপরেই বলবি যে তাহলে এইটার সাথে এইটাও সমান্তরাল। একইভাবে এর ক্ষেত্রেও তাই বলবি, এই ত্রিভুজটা যখন ভাবছিস তুই, যখন এই ত্রিভুজটা দেখ খেয়াল করে, এই ত্রিভুজটার ক্ষেত্রে এটা তো তুই এই যে এটা টু আঁকছিস, কিন্তু কনস্ট্রাকশনে এইটার মধ্যবিন্দু, মানে এই বড় ত্রিভুজটার মধ্যবিন্দু সংযোগ রেখাংশ এইটার সাথে এইটার সমান্তরাল, তাহলে এইটার সাথে এইটার সমান্তরাল, ওই সিধাসিধি যেহেতু গেছে, তাহলে আপসাপ তুই প্রমাণ করে দিলি এইটার সাথে এইটারও সমান্তরাল, এইটার সাথে এইটারও সমান্তরাল, আর সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমান দুই ভাগে ভাগ করে, সুতরাং ডি বিসি এর মধ্যবিন্দু প্রমাণিত।
এবিসি ত্রিভুজের 3টি বিন্দু সম। 2টা বিন্দু তো মিলিত হবে। 2টা রেখা যদি দেখ 2টা রেখা যদি ক্রস করায় কোন ত্রিভুজকে, তো ও তো যেইভাবে যা ক্রস তো হবে, কিন্তু তৃতীয় যে ওর মধ্যে দিয়েই যাবে, এটাই তোর প্রমাণ দরকার, সেটাই করি। 2টা ক্রস তো করতে পারে, তৃতীয় আছে ওর মধ্যে নাও মিলতে হইতো, মিলবে তো অবশ্যই, তোকে তার জন্য এইটুকু কনস্ট্রাকশনটা মারতে হবে। এবং এটা পরীক্ষা বারবার আসবে, 3-4বার রিপিট দিলে বারবার দেখবি, পাকে যাবি। ঠিক আছে, ভিডিওটা পাঠিয়ে দেখে দিব। ভিডিওটা পাঠিয়ে দিবি, ঠিক আছে? তুই যা তাহলে ভিডিওটা একটু পাঠাই দে, বাকি যদি না বুঝিস তাহলে আমি আবার আরো প্রসিডিউর করে দিব। আচ্ছা ছাক করে দিই, ছাড়ি দেখ। প্রিয়াকে ফোন করবি? কি আসলি না কেন তুই?